আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আবুল কালাম। ঠিকানা মেরাদিয়া কবরস্থান রোড, ঢাকা। আমি যে ঘটনাটি পাঠাতে যাচ্ছি সেটি মূলত একটি বিখ্যাত সত্য ঘটনা। আশা করি আমার এই ঘটনাটি আপনার ভালো লাগবে। দাদু যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে বলছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। তখন 1987-88 সাল হবে আনুমানিক। আমি প্রথম পিয়ন হিসেবে জয়েন করি বাগেরহাটের ডিসি অফিসে। ঝড় হোক বন্যা হোক, আমার কাজ একটাই, সবার চিঠি আমাকে পৌঁছে দিতেই হবে। বিদেশ থেকে একটা চিঠি আসতে 4-5 মাস লেগে যেত। হঠাৎ একদিন একটা চিঠি এলো, যেটা বেশ কিছুটা দূর। সাইকেল চালিয়ে যেতে হলেও 3 ঘন্টা লাগবে। ভাবলাম বেশ কিছুটা দূর তো, তাই সবার শেষে দিয়ে বাড়ি চলে যাব। সবার চিঠি বিলি করে চিঠিটা বিলি করার পালা। সাইকেল চালিয়ে রওনা হলাম চিঠিটা দিয়েই বাসায় ফিরবো বলে। যেতে যেতে বেশ রাত হয়ে যায়। নদীর পাড়ে বসে আছে নৌকার জন্য। নৌকা চলে এলো। বসে বসে মাঝির সাথে গল্প করতে করতে পাড়ে পৌঁছালাম। এখনো 1-2 ক্রোশ হাঁটতে হবে। যেহেতু ডিঙি নৌকাতে সাইকেল নিয়ে পার হওয়া যায় না, তাই সাইকেল রেখে কিন্তু এই পারে এসেছি। হাতে চিঠির ব্যাগ নিয়ে হাঁটতে থাকি। একসময় পৌঁছে গেলাম আমার গন্তব্যে। ছেলে বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে, পড়তে পারে না, তার জন্য করে দিতে দিতে রাত গভীর হয়ে যায়। আমার তো এই একটাই চিন্তা, সকালে আবার চিঠি বিলি করতে হবে। এই পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। নদীর পাড়ে এসে দেখি মাঝি নেই। অনেক ডাকাডাকি করে এখন ক্লান্ত হয়ে বসে পড়ি ওখানে। হঠাৎ চোখ পড়ে নদীর পাশে একটা বট গাছও আছে, যেটা যাওয়ার সময় চোখে পড়েনি, এবং 4-5টা শান দিয়ে বাঁধানো। ওখানে গিয়ে বসে পড়ি। আকাশে চাঁদের আলো ঝলমল করছে, ঝিঝি পোকা ডাকছে, শীতল হাওয়া, টিপটিপে হারিকেনের আলো। চোখটা লেগে আসে, একটু ঘুমিয়ে পড়ি। হঠাৎ একটা পেঁচা ডেকে ওঠে। ধরফড়িয়ে লাফিয়ে উঠি। এরপর যা দেখলাম, ওটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি একটা খাটিয়ার উপরে একটা মেয়ে বধূ সেজে বসে আছে, আর 4 জন লম্বা লম্বা লোক খাটিয়া নিয়ে হেঁটে আসছে। মেয়েটা কান্না করতে করতে হঠাৎ করে হেসে উঠছে, আর সেই 4 জন লোক এমন ভাষাতে কিছু বলছে যেটা আমি বুঝতে পারছি না। চোখ পড়তেই দেখি নদীর পাড়ে শ্মশান ঘাট, এবং সেখানে চিতা সাজিয়ে রাখা। আমার কাছে তখনও বিষয়টা স্বাভাবিক লাগছে। মেয়েটাকে চিতায় বসিয়ে ওরা হাসাহাসি করতে থাকে। কিছু ভেবে পাচ্ছি না আমি কি করব। হঠাৎ দেখি একটা লোক মেয়েটার এক হাত সজোরে টান দিয়ে ছিঁড়ে ফেলে, কিন্তু সেখান থেকে কোনো রক্ত বের হয় না। এটা দেখে আমার শরীর ঠান্ডা হতে থাকে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। চুপ করে বট গাছের পিছে দাঁড়িয়ে আমি দেখতে থাকি এবং মনে মনে দোয়া দরুদ পড়তে থাকি। তারপর আরেকটা লোক মেয়েটির আরেকটা হাত ছিঁড়ে ফেলে। মেয়েটি করুণ সুরে কাঁদতে থাকে, কিন্তু ওরা যেন কিছু শুনতে পাচ্ছে না। বিকট সুরে হাসতে থাকে। এসব দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। কখন জ্ঞান হারিয়ে ফেলে বুঝতে পারিনি। হঠাৎ চোখ খুলে দেখি আমি সেখানে শুয়ে আছি, এবং আমার পাশে অনেক লোক। গায়ে জ্বর, সারা শরীরে ব্যথা। এমন মনে হচ্ছে যে আমাকে কেউ মেরেছে। কথা বলতেও পারছি না। এরপর অফিস থেকে 2 জন লোক এসে আমাকে নিয়ে যায়। কিছুদিন পর সুস্থ হয়ে উঠি, কিন্তু মনের ভিতর ভয়টা আটকে রয়েছে। এটা আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে আলোচনা করি। তিনি আমাকে কিছু ঝাড়ফুঁক করে দেন। তারপর থেকে আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে উঠি, কিন্তু সেই 4 জন ও মেয়েটি কে ছিল আজও আমার কাছে অজানা। আজ আপনাদেরকে বলবো আমার মায়ের ছোট পিসির বান্ধবী দুর্গা পিসি, অর্থাৎ আমার ছোট পিসি দিদার বান্ধবী দুর্গা পিসি দিদার ঘটনা। মধ্যবিত্ত এক বাড়ির গৃহবধূ দুর্গা পিসি দিদা পরিবারের সাথে বেশ সুখে শান্তিতে জীবনযাপন করছিলেন। কিন্তু ওই দুষ্টু প্রেতাত্মা যে তার জীবনে এভাবে বাধা হয়ে দাঁড়াবে সে কথা কে জানত। যাই হোক, এবার ঘটনায় আসি।
এই ঘটনা আজ থেকে প্রায় ৩৫ বছর আগেকার। রাজারহাটের একটা বিশেষ জায়গায় গলায় দড়ি বাগান যেটাকে বলা হয়। ৩৫ বছর আগে কিন্তু রাজারহাট এত উন্নত জমজমাট ছিল না, অর্থাৎ সেখানে গ্রাম্য পরিবেশ ছিল। এবার গলায় দড়ি বাগান অঞ্চলের একটু বর্ণনা দিই। মেইন রোড থেকে বেঁকে একটা মাটির রাস্তা শুরু হয়েছে। রাস্তায় ঢুকেই একটা শেওড়া গাছ এবং কিছুটা এগিয়ে গেলে ওই রাস্তার একপাশে বহু বছরের পুরনো প্রকাণ্ড একটা তেঁতুল গাছ। গাছটার দিকে তাকালেই কেমন যেন গা ছমছম করে। আর রাস্তার অপর পাশে প্রকাণ্ড একটা পুকুর। সেই সময় ওই জায়গায় গাছপালা আর জঙ্গলে ভর্তি, সবসময় একটা থমথমে পরিবেশ। হাতে গোনা কিছু বাড়িঘর ছিল, তাও দূরে দূরে। ওই গলায় দড়ি বাগানের একটা ইতিহাস আছে। সেটা হলো, ওই যে তেঁতুল গাছের কথা বললাম, ওই গাছে প্রচুর মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আর ওই যে পুকুর, ওই পুকুরে প্রচুর মানুষ ডুবে মারা গেছে। এসব ঘটনা আমার দাদা ভাই, মানে আমার মায়ের বাবা, বড় দাদু, আমার মায়ের ঠাকুরদা, বড় মা, মায়ের ঠাকুরমা সকলে নিজের চোখে দেখেছেন। সেই থেকেই ওই জঙ্গলের একটা বদনাম রটে গেছে। জায়গাটা খুব একটা ভালো নয়। অবশ্য অনেকেই ভয় টয় পেয়েছেন ওই জায়গায়, কিন্তু অল্প সংখ্যক হলেও কিছু মানুষ তো বাস করতেন ওই জায়গাটাতে। দুর্গা পিসি দিদার বাপের বাড়ি গলায় দড়ি বাগানের একটু ভেতর দিকে, আর শ্বশুর বাড়ি ওই কাছাকাছি ২-৫টা বাড়ি এদিক ওদিক। বাপের বাড়ি যেতে হলে তাকে তেঁতুল গাছ আর সেই পুকুর পেরিয়েই যেতে হয়। তো এরকম একটা সন্ধ্যাবেলা দুর্গা পিসি দিদা জম্পেশ করে মাছের ঝোল রেঁধে সেই মাছ নিয়ে বাপের বাড়ি যাচ্ছিলেন। অর্থাৎ তিনি তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। সাথে একটা টর্চও ছিল। তখন প্রায় সন্ধ্যা ৭টা হবে। টর্চের আলো তো বেশ ভালো এগোচ্ছিলেন তিনি। তখন ওই রাস্তাতে ল্যাম্পপোস্টের কোনো আলো ছিল না। টর্চ, হারিকেন, কুপি এসবই ভরসা। একে তো এরকম থমথমে পরিবেশ, পোস্টের আলোও নেই। অন্ধকারের এক চিলতে টর্চ বা হারিকেনের আলো পরিবেশটাকে যেন আরো বেশি থমথমি করে তোলে। শেয়াল কুকুরের ডাক তো আছেই, কিন্তু দুর্গা পিসি দিদা এসবের সাথে অভ্যস্ত। বহু বছর ধরে যাতায়াত করছেন, সমস্ত ঘটনাও তার জানা। অতএব এইসব থমথমে পরিবেশ তাকে ভয় পাওয়াতে পারবে না। তাও ভূতের খপ্পরে তাকে পড়তেই হলো। তো টর্চের আলো ধরে হাঁটতে হাঁটতে সেই তেঁতুল গাছের কাছে এসে পৌঁছলেন তিনি। গাছের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় তো ঘটল সবচেয়ে আজব ঘটনা। না, সেদিন কোনো সাদা ছায়ামূর্তিও ছিল না, দমকা বাতাসও আসেনি, শির দাঁড়াবে শিহরণও খেলেনি। শুধুমাত্র ওই তেঁতুল গাছ থেকে ঝরঝর করে কিছু পাতা পড়ল দুর্গা পিসি দিদার গায়ে। তাও আবার বিনা ঝড়, বিনা বাতাসে। মৃদুমন্দ বাতাস পর্যন্ত ছিল না তখন। ঠিক যেন তেঁতুল পাতায় স্নান হয়ে গেলেন দুর্গা পিসি দিদা। অর্থাৎ কোনো বাতাস নেই, কোনো কিচ্ছু নেই। তিনি যখন ওখান থেকে যাচ্ছিলেন, ওই গাছ থেকে তেঁতুল গাছের পাতাগুলো আমরা জানি খুব ছোট ছোট হয়, তো ঝিরঝির করে তাকে গোসল করিয়ে নেওয়ার মতো এত পরিমাণে পাতা একসাথে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য একটু অবাক হলেন তিনি। বেশ কিছু যেহেতু ঘটেনি, বেশি কিছু যেহেতু ঘটেনি, তাই তিনি বিষয়টাকে তখন গুরুত্ব দেননি। বাপের বাড়ি গেলেন। ওই রাতেই বাপের বাড়ি থেকে ফিরলেন সেই পথ দিয়েই। সেদিন রাতে কোনো প্রভাব পড়ল না তার উপর। দুর্গা পিসি দিদার স্বভাবের পরিবর্তন হতে শুরু করলো পরের দিন থেকে। অর্থাৎ বাড়িতে মাছ মাংস আনলে দুর্গা পিসি দিদা এগুলো রান্না করবেন কি, ওই কাঁচা মাছ মাংসগুলোকে চিবিয়ে খেতে চান। সন্ধ্যা নামলেই তার স্বভাবে সাংঘাতিক উগ্রতা দেখা দেয়। নিজের মাথার চুল নিজেই ছিঁড়ছেন, নিজের নখ দিয়ে নিজের গায়ে আঁচড় কাটছেন, দেওয়ালে মাথা ঠুকছেন, বাড়ির লোকজনকে দেখে পেরে আসছেন। কখনো কখনো চিনতেও পারছেন না কাউকে, কখনো বা গলার স্বর পরিবর্তন হয়ে যাচ্ছে তার। শারীরিক দিক থেকেও অসুস্থ হয়ে পড়েছেন দুর্গা পিসি দিদার হাজব্যান্ড। দুর্গা পিসি দিদার হাজব্যান্ড, ছেলেমেয়েরা এবং বাড়ির অন্য সকলেও ভীষণভাবে চিন্তিত
এবং তার সাথে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। কিন্তু দিনের পর দিন তো এভাবে চলতে পারে না। দুর্গা পিসি দিদা কোনো মানসিক রোগের শিকার হলেন কিনা এই ভেবে তার বাড়ির লোকজন ডাক্তার ডাকল। কয়েকদিন চিকিৎসা চলা সত্ত্বেও তিনি সুস্থ হলেন না। তার শরীর আরো খারাপ হতে লাগলো। এবার একদিন দুপুরে দুর্গা পিসি দিদার হাজবেন্ড ডেকে আনলেন এক ওঝাকে। পাড়ার লোক সবকিছুই জানে, আবার বাড়িতে ওঝা আসতে দেখে আরো লোকজন জড়ো হয়েছে। এদিকে দুর্গা পিসি দিদা তো ওঝা দেখে রীতিমতো গজরাচ্ছেন। সেটাই তো স্বাভাবিক, ভূতের কি কখনো ওঝা সহ্য হয়? দুর্গা পিসি দিদা তো কিছুতেই বের হবেন না বাড়ির বাইরে। এক প্রকার যুদ্ধ করে তাকে বের করে আনা হলো বাড়ির উঠানে। এবার তো যুদ্ধ শুরু হলো ওঝার সাথে। ওঝা যত জানতে চাইছে কে তুই, কিন্তু ওই আত্মা তো কিছুতেই বলবে না। এবার ওঝা ঝাঁটার বাড়ি মারতে শুরু করলেন দুর্গা পিসি দিদাকে, আর তার সাথে গরম সর্ষে পোড়া। কিন্তু প্রেতাত্মা কি এত সহজে পিছু ছাড়ে? ওঝার অনেক মেহনতের পর প্রেতাত্মা ওঝার কাছ থেকে হার স্বীকার করতে বাধ্য হলো এবং দুর্গা পিসি দিদার শরীরে ছাড়তে রাজি হলো। কিন্তু ও কোনো প্রমাণ রেখে যাবে না। ওঝা তা মানবে কেন? আবার কিছু সর্ষে পোড়া আর সাথে ঝাঁটার বাড়ি তো আছে। ওঝা তাকে প্রশ্ন করে, তুই যে দুর্গার শরীর ছেড়ে যাবি তার প্রমাণ কি? প্রেতাত্মা উত্তর দেয়, দুর্গা পিসি দিদার মাধ্যমে বাড়ির সামনে যে আম গাছটা আছে ওই গাছের একটা মোটা ডাল, কাঁচা ডাল ভেঙে পড়বে। অবশেষে সেই দুষ্টু প্রেতাত্মা দুর্গা পিসি দিদার শরীর ছেড়ে বাড়ির সামনে থাকা আম গাছটার মোটা ডাল ভেঙে পালালো। তারপর দুর্গা পিসি দিদা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইলেন। ওঝার কথা অনুযায়ী অজ্ঞান অবস্থাতেই দুর্গা পিসি দিদা গায়ে জল ঢালা হলো। ওঝা একথাও বলে গেলেন যে দুর্গা পিসি দিদা পরনে জামা কাপড়গুলো, মানে যেগুলো সে পরেছিলেন, সেগুলো যেন পুড়িয়ে ফেলা হয়। কিছুক্ষণ পর দুর্গা পিসি দিদার জ্ঞান ফিরল, কিন্তু শরীর ভীষণ দুর্বল, ভীষণভাবে কাহিল হয়ে পড়েছিলেন তিনি। বহুদিন তাকে ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হয়েছিল। স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে সময় লেগেছিল দুর্গা পিসি দিদার। যতদিন উনি অসুস্থ ছিলেন মাঝে মধ্যে আমার ছোট পিসি দিদা ওনাকে দেখে আসতেন। কখনো কখনো আমার মাও সাথে যেতেন। তা ছোট পিসি দিদা তো বেঁচে নেই, দুর্গা পিসি দিদাও বেঁচে আছেন কিনা জানা নেই। আজ মায়ের কাছে গল্পটা শুনে আমি চটপট লিখে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। পড়ে শোনালে অনেক খুশি হব। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন অন্বেষা দত্ত মজুমদার। এই ঘটনাটি 2005 কি 6 সালের দিকে ঘটে যাওয়া এবং যার সাথে ঘটেছে তার কাকা হন। যে ঘটনাটি ঘটেছে সেটি সম্পর্কে বলার আগে কিছু বিষয় বলে নেই। যে গ্রামে ওনাদের বসবাস আছে, এই গ্রামটি প্রচুর, মানে এই গ্রামে অনেক বাগান রয়েছে আসলে, এবং ওই গ্রামের ঘরের আশেপাশেই বাগান রয়েছে। এখন বাগান কোনোটা বাঁশঝাড়, কোনোটা মানে ঝোপঝাড়, মানে এরকম বাগান আর কি। বিশেষ করে বাঁশঝাড়টা খুব বেশি। আর ওই গ্রামের লোকজন যে পথ দিয়ে আসা যাওয়া করে সেই পথে একটি মুক্তিধাম বা শ্মশান বাঁধে। এই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল, যদিও এখন সে রাস্তাটি নেই। আর গোপালগঞ্জের যেই 250 বেডের যেই হসপিটালটি রয়েছে এবং এই হসপিটালের যে লাশ কাটা ঘর রয়েছে, এই লাশ কাটা ঘরটি একটা সময় পূর্বে এই শ্মশানের ভেতরেই ছিল। ঘটনাটি কুরবানির ঈদের 2 থেকে 3 দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। ওনাদের গ্রামের আশেপাশে মোটামুটি যেগুলো হাট বসতো, মানে কুরবানির পশুর হাট বসতো, এর মধ্যে সবচেয়ে বড় হাট যেটি বসতো সেটি হচ্ছে গহরডাঙ্গা এলাকায়। ঘটনার দিন এই তামিম আহমেদের মেজো চাচা ছাগল কিনতে যায় হাটে। ছাগলের দাম বা ছাগলের উচ্চতা বা সাইজ এগুলো দেখে ওনার আসলে পছন্দ হচ্ছিল না, এই জন্য দীর্ঘ সময় উনি ওই হাটে ছিলেন। তো ছাগল কিনতে কিনতে কখন যে রাত 10টা থেকে 11টা বেজে গেছে ওনার সেটা খেয়ালই ছিল না। ওই সময় ওনার কাছে মোবাইল ফোনও ছিল না আর ওনার হাতে ঘড়িও ছিল না, এই জন্য উনি বুঝতে পারছিলেন না যে অ্যাকচুয়ালি কয়টা বাজে।
এদিকে ঈদের কয়েকদিন আগে গভীর রাত পর্যন্ত কুরবানির পশু কেনা বেচা হতো, যার কারণে 10টা 11টা আসলে 2005-6 সাল তো তেমন কোনো রাতই ছিল না ধরা চলে। আর তামিম আহমেদের কাকা উনি খুবই একজন সাহসী মানুষ ছিলেন। তো ছাগল কিনে উনি ফিরছিলেন, কারণ ওনার একটা পছন্দ ছাগল, মানে একটা ছাগলকে ওনার পছন্দ হয়ে যায়, দামেও মিলে যায়, যার কারণে উনি ছাগল কিনে বাড়ি ফিরছিলেন। আর বাড়ি ফেরার পথে সেই শ্মশানের পাশ দিয়েই তাকে আসতে হবে। লোকমুখে শোনা যায়, বা ওই সময় শোনা যেত এবং এখনো শোনা যায়, যে অনেকে এই শ্মশানের মধ্যে রাতের বেলা আসার সময় অনেক সময় ভয় পেয়েছেন। তো উনি তো সাহসী মানুষ ছিলেন, আর ওনার কাছে একটি ছাগল ছিল, ছাগলের দড়িটা ওনার হাতে ছিল। ছাগলটি আগে হেঁটে যাচ্ছিল এবং উনি পেছনে হাঁটছেন। ছাগলটি আসলে বেশ চঞ্চল ছিল, মানে তাকে যে টেনে টেনে আনতে হবে বিষয়টা এমন নয়। ছাগলটি নিয়েই আগে আগে হেঁটে যাচ্ছিল, আর দড়ি ধরে উনি পেছনে ছিলেন। যাই হোক, যখন তিনি শ্মশানের কাছে আসেন, হঠাৎ ছাগলের আচরণে কিছু পরিবর্তন ঘটে। ছাগলটি এদিক ওদিক ছোটাছুটি করার চেষ্টা করে এবং ভয়ানকভাবে আর্তনাদ করতে শুরু করে। তামিম আহমেদের কাকা উনি চিন্তা করছিলেন যে কি ব্যাপার, সারা পথ এত সুন্দরভাবে চলে ফিরে আমার সাথে আসলো, আমার তেমন কোনো বেগ পেতে হলো না, আর এখন কেন এই ছাগলটি অস্বাভাবিক আচরণ করছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, উনি যখন শ্মশানের কাছে এসেছিলেন তার আগেই কাছে একটি, মানে এই শ্মশানের আগে একটি ছোট বাজার রয়েছে। তো উনি যখন আসেন তখন দেখেন বাজারের সব কটা দোকান বন্ধ। উনি চিন্তা করেন কি ব্যাপার, কয়টা বাজে রাত যে সব দোকান বন্ধ করে চলে গেছে। আর ওনার হাতে যেহেতু ঘড়িও ছিল না, মোবাইলও ছিল না, আর তেমন কোনো লোকের সাথে ওনার দেখাও হচ্ছিল না, যার কারণে কিন্তু জানতে পারছিলেন না অ্যাকচুয়ালি রাত কটা বাজে। তো উনি ওইখান থেকে যখন ফেরেন তখন ওই শ্মশানের পথ ধরেন। আর ওই শ্মশানের কাছে যখন এসেছেন, ওই শ্মশানের মানে ঢুকতে একটু দূরেই সেই পূর্বের লাশ কাটা ঘরটি রয়েছিল। ছাগলটি মূলত ওই লাশ কাটা ঘরের সামনে এসেই অস্বাভাবিক আচরণ শুরু করে এবং ভয়ানক আর্তনাদ করে ডাকাডাকি শুরু করে। তখন তামিম আহমেদের কাকা খুব ভালো করে খেয়াল করেন, ওই লাশ কাটা ঘরের যে দরজা, ওই দরজার সামনে 3-4টি কুকুর দাঁড়িয়ে আছে। সবগুলো কুকুরের গায়ের রং কালো, কারণ ওই লাশ কাটা ঘরের দরজার সামনে ছোট্ট একটি লাইট ছিল, ওই লাইটের আলোতে সেটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। তো উনি চিন্তা করেন যে এই ছাগলটি হয়তোবা এই কুকুরকে দেখেই চিৎকার চেঁচামেচি করছে বা ভয় পাচ্ছে, কারণ রাতের বেলা। তো উনি যেটি করেন, আশেপাশে ইট ছিল, ছাগলের দড়িটা কিন্তু উনি হাতেই ধরে রেখেছেন এবং ওই ইটগুলো ওই কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারেন এবং কুকুরগুলিকে ধাওয়া করেন যাতে এখান থেকে চলে যায়। তো ইটের আঘাত গায়ে লেগে এবং ওনার ধাওয়া খেয়ে কুকুরগুলো সত্যি ওখান থেকে চলেও যায়। উনি চিন্তা করেন যাক, আপদ বিদায় হয়েছে, এখন বাড়ির পথ ধরি ছাগল নিয়ে। উনি আর একটা বিষয় খেয়াল করেন, যে ছাগলটি একটু আগে ওনার সামনে সামনে হেঁটে যাচ্ছিল, এখন সেই ছাগলটি মনে হয় আর হাঁটতে যাচ্ছে না বা সামনের দিকে যেতে চাচ্ছে না। উনি ছাগলের দড়ি টানতে টানতে এগোতে থাকেন, তার মানে এখন ছাগল পেছনে, উনি সামনে। কিন্তু কিছু সময় আগে ছাগল সামনে ছিল, মানে ছাগলটি খুব আনন্দ চিত্তে হেঁটে যাচ্ছিল আর উনি পেছনে ছিল। এখন হয়ে গেছে তার উল্টোটি। উনি যখন লাশ কাটা ঘরটি পার হয়ে আরো সামনে এগিয়ে গিয়েছেন, তখন হঠাৎ উনি দেখতে পান ওনার ছাগলটি, যে ছাগলটি এতক্ষণ হাঁটতে চাচ্ছিল না, সেই ছাগলটি দৌড়ে ওনার হাত থেকে ছুটে গিয়ে মানে সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে এবং আবারও সে ভয়ানক আর্তনাদ শুরু করেছে। কিন্তু ছাগলের দড়িটি উনি শক্ত করে ধরে রেখেছিলেন, ছাগলটি পালাতে পারছিল না। কিন্তু উনিও বুঝতে পারছিলেন না যে ছাগলটি হঠাৎ আবার চিৎকার চেঁচামেচি কেন করছে, কারণ কুকুর দেখে ভয় পেয়েছিল, কুকুর তো তাড়িয়ে দিয়েছি, কিন্তু এখন এখন সে কেন এমন করছে। তখন হঠাৎ একটা গোঙানির মতো আওয়াজ তিনি শুনতে পান। ওনার নাম ছিল কামাল।
উনি একটি আওয়াজ শুনতে পান এবং স্পষ্টভাবেই বুঝতে পারেন এই আওয়াজটি আসছে লাশ কাটা ঘরের মধ্য থেকে, মানে ভেতর থেকে। এটা গোঙানির আওয়াজ, এবং সেই গোঙানির আওয়াজটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একটা সময় ভেতর থেকে আওয়াজ আসে যে, কামাল, আমার খুব কষ্ট হচ্ছে, আমার হাত পা সব কেটে ফেলছে, আমার চোখ উপড়ে ফেলছে, আমাকে এখান থেকে নিয়ে যা, আমি থাকতে পারছি না। আইম আহমেদের চাচা কামাল, উনি স্পষ্টভাবে অনুধাবন করেন যে কণ্ঠস্বরটি উনি শুনতে পাচ্ছেন তারই ছোট ভাই, আপন ছোট ভাই হাসানের। মানে কিন্তু হাসান কেন লাশ কাটা ঘরের মধ্যে যাবে? তিনি বুঝতে পারেন তিনি ভয়ানক একটা বিপদে পড়তে যাচ্ছেন। তিনি যে দোয়া পড়তে জানতেন, আয়াতুল কুরসি জানতেন, সেগুলো পড়ে শরীরে ফু নেন এবং ভয় কাটানোর জন্য জোরে জোরে দোয়া পড়তে থাকেন। ওদিকে ছাগলটি সামনে ছুটে যাওয়ার চেষ্টা করছিল, উনিও ছাগলের সাথে দৌড়াতে থাকেন সামনের দিকে। তার মানে দ্রুত এই জায়গাটি পার হওয়ার উনি চেষ্টা করছিলেন আর দোয়া পড়ছেন। হঠাৎ ওনার রাস্তার পাশে থাকা একটা ঝোপ ছিল, ঝোপ আসলে অনেকগুলো ছিল, এর মধ্যে একটা বড় টাইপের ঝোপ ছিল। ওই ঝোপটা হঠাৎ প্রচন্ড জোরে নড়ে ওঠে। উনি খেয়াল করেন ওই ঝোপের মধ্য থেকে লম্বা করে মোটা মতো একটা মানুষের অবয়ব বের হয়ে আসছে। চাঁদের আলোতে তিনি স্পষ্টভাবে দেখতে পান ওই মানুষটার হাতে কি যেন, মানে দুই হাতের উপরে কিছু জিনিস নিয়ে এগিয়ে আসছে। মানুষটি আস্তে আস্তে তার কাছে আসছে। ওদিকে ছাগলটিও কিন্তু এই ভয়ানক অবয়ব দেখে প্রচন্ড ভয় পেয়েছে এবং সে ছোটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু উনি কিন্তু ছাগলের রশি কিন্তু ছাড়েন নাই, হাতে ধরে রেখেছেন। এই কামাল চাচা উনি খেয়াল করলেন যে ওই অবয়বটি তার যত কাছে আসছে ততই স্পষ্টভাবে তিনি তাকে দেখতে পাচ্ছেন চাঁদের আলোতে। এবং তিনি যা দেখতে পান এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান ওই উঁচু মোটা আকৃতির ওই মানুষটির পেট কাটা এবং তার দুই হাতের উপরে তার নিজের যে নাড়ি ভুঁড়িগুলো আছে সেগুলো দুই হাতে ধরে রেখেছে। এবং এটাই কিন্তু শেষ নয়, তিনি আরো খেয়াল করেন যে এই অবয়বের চোখ দুটি নেই, মানে চোখ দুটিতে গভীর গর্ত হয়ে আছে, আর মাথার খুলি এটি খোলা। মানে আমরা যখন কৌটার ঢাকনা খুলি এবং ঢাকনা খুলে কিছুটা মানে উঁচু করে রাখি, মনে হচ্ছে মাথার খুলিটা খুলে উঁচু হয়ে আছে। এবং ওই মানুষটিও তার কাছাকাছি এসে প্রাণীর মতো আওয়াজ করতে থাকে। কামাল চাচা এটা দেখে প্রচন্ড ভয় পান। তিনি দোয়া আরো উচ্চ স্বরে পড়তে থাকেন এবং ছাগলটি তো ছোটাছুটি করার এদিক ওদিক ছোটাছুটির চেষ্টা করছিল। তখন তিনি ওনার বাড়ির দিকে আবারও দৌড় দেন এবং ছাগলটিকে তিনি তার সাথেই টেনে নিয়ে যাচ্ছিলেন, মানে ছাগলটিকে তিনি ছাড়ছিলেন না। যাই হোক, উনি যখন বাড়ির কাছাকাছি চলে গেছেন তখন বাড়ির কাছে যে বাঁশঝাড় রয়েছে, আগেই বলেছি যে গ্রামের চারদিকে বাগান রয়েছে, এই বাগানের মধ্যে বাঁশ বাগানগুলো খুব বেশি আর কি। ওনার বাড়ির কাছাকাছি যে বাঁশ বাগানটি রয়েছে সেখানে যখন এসেছেন, মানে বাড়ির কাছাকাছি এসেছেন, তখন উনি দেখতে পান যে এই বাঁশ বাগানের নিচে সাদা শাড়ি পরা 10-12 ফুট লম্বা একজন মহিলা ঘোমটা পরা দাঁড়িয়ে আছে এবং তার মাথাটি চ্যাপ্টা এবং কুলার মতো। কুলা যেমন চ্যাপ্টা বড়, ঠিক ওই মহিলাটির মাথাটিও বড় এবং কুলার মতো চ্যাপ্টা। তিনি যে কতটুকু ভয় পেয়েছেন এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। কিন্তু উনি কিন্তু ওনার দোয়া পড়া থামান নাই। উনি উচ্চ স্বরে দোয়া পড়তে পড়তে উনি ওই মহিলাকে টপকিয়ে মানে পাশ দিয়ে চলে যান। তিনি বুঝতে পারছিলেন যে কোনো এক কারণে, সেটা উনি যেহেতু দোয়া পড়ছিলেন আর ওনার হাতে যেহেতু ওনার কোরবানির জন্য কেনা একটি ছাগল ছিল, হয়তোবা এই ওসিলায় বা এই দুইটার ওসিলায় আল্লাহ তাআলা বারবার তাকে বাঁচিয়ে দিচ্ছিলেন। কারণ কথিত আছে যদি কেউ নিজের পশুর, ধরেন যে কেউ গরু বা ছাগল, এটির দড়ি যদি কেউ ধরে থাকে তাহলে কোনো অশরীরী প্রেতাত্মা বা কোনো পিশাচ
সহজে তার ক্ষতি করতে পারে না। এরকম বেশ কিছু গল্পে আমি তার প্রমাণও পেয়েছি। হতে পারে এমনই সেটা কিছু, আবার নাও হতে পারে, নিশ্চিতভাবে বলা মুশকিল। তো উনি দৌড়ে বাড়ির দিকে চলে যেতে থাকেন। এর বাড়ি যেহেতু খুব কাছেই ছিল, উনি বাড়ির বারান্দায় গিয়ে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে যান। বাড়ির লোকজন তাদের চিৎকার শুনে বের হয়ে আসে। তখন ঘড়িতে কাটায় কাটায় রাত প্রায় 3টা বাজে। অথচ উনি কিন্তু বুঝতেই পারছিলেন না রাত কটা বাজে, কারণ হাতে ঘড়ি ছিল না, মোবাইলও ছিল না। আর ওনার বাড়ির লোকজন দেখে ওই ছাগলটি খুব হাঁপাচ্ছে, সেও খুব ভয় পেয়েছে এবং হাঁপাচ্ছে, আর উনি তো অজ্ঞান হয়ে পড়ে আছে। ছাগলটিকে একটি খুঁটির সাথে বেঁধে তাড়াতাড়ি ওনাকে জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করা হয়। উনি জ্ঞান ফেরার পরে সব বিষয় খুলে বলেন। তবে উনি খুব বেশি অসুস্থ হননি, ভয় পেয়েছিলেন অনেক, কিন্তু ওনার জ্বর টর বা অসুস্থ হননি। কিছুটা মানসিক ভাবে ওনার অস্থিরতা সৃষ্টি হয়েছিল, যেহেতু অনেক ভয় পেয়েছেন। সেটা কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যায়। ধন্যবাদ আমিম আহমেদকে চমৎকার একটি ঘটনা দেওয়ার জন্য। তিনি কুয়েত প্রবাসী, তার জন্য শুভকামনা রইল। প্রবাস জীবন তার সুন্দরময় হোক, বিপদ আপদ থেকে তিনি মুক্ত থাকুন, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে দিয়েছে আমাদেরই একজন লিসেনার, যার নাম মোহাম্মদ আব্দুর রব। ওনার বাসা যশোর জেলার কচুয়া গ্রামে। চাকরির সুবাদে বর্তমানে তিনি নারায়ণগঞ্জে থাকেন এবং তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সে প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ পেপার মিলস লিমিটেড। আর যে ঘটনাটি তিনি আমাকে দিয়েছেন, এই ঘটনাটি যার কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন এবং যার সামনে এই ঘটনাটি ঘটেছে, তিনি এই একই প্রতিষ্ঠানের সিনিয়র বয়লার অপারেটর মোহাম্মদ আলমাস সাহেব। তো তিনি এই ঘটনাটি এই জুন মাসের 26 তারিখে মোহাম্মদ আব্দুর রবকে এটি বলেছেন। তো আলমাস সাহেব নারায়ণগঞ্জের শিমরাইলের স্থায়ী বাসিন্দা। ঘটনাটি যখন ঘটে তখন সময় 1959 সাল। তখন তার বয়স 9 থেকে 10 বছর, এরকম আর কি। যেই জায়গাতে ঘটেছিল সেখানে ফাঁকা মাঠ, কিছু গাছপালা আর কয়েকটা বাড়ি ছিল, ওই শিমরাইল গ্রামের আর কি। ওই গ্রামে মনু মিয়া নামে একজন ব্যক্তি ছিলেন। উনি ওনার পরিবার নিয়ে বসবাস করতেন ওখানে। ওনার স্ত্রী ছিল এবং একটা মাত্র ছেলে ছিল। তো ছেলে যখন বিবাহ উপযুক্ত হয়, তিনি তার ছেলেকে বিয়ে করান। ওই পরিবারে তখন সদস্য হয়ে যায় মোট 4 জন: মনু মিয়া, তার স্ত্রী, তার একমাত্র ছেলে এবং তার ছেলের বউ। কাজের জন্য ছেলে প্রায় বাইরে যেতেন। মনু মিয়ার বাড়ির উঠোনে 2টি জোড়া তাল গাছ ছিল। একটি কিন্তু জীবিত ছিল এবং অন্যটি মৃত ছিল। তার মানে তাল গাছের একটি জীবিত এবং আরেকটি মৃত। মরা গাছটির মাথা ছিল না। আবার মনু মিয়ার বাড়িতে বছরে একবার একজন ফকির আসতেন, গায়ে বস্তা জড়ানো, খুশকো খুশকো চুল। মনু মিয়া এবং আশেপাশের লোকজন তাকে পাগল পীর বলতেন এবং মনু মিয়া তাকে বাবা বলে ডাকতেন। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে ওই পাগল পীর মনু মিয়ার বাড়িতে আসতো, কিছু কিছু উপদেশ দিয়ে যেতেন, আবার চলে যেতেন, আবার 1 বছর পরে আসতেন। তো ওই পাগল পীর সাহেব একদিন যখন ওনার বাড়িতে এসেছিলেন, খুব মনোযোগ দিয়ে ওই তাল গাছটির দিকে তাকিয়েছিলেন। বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকার পর মনু মিয়াকে বলছে, তোরা কিন্তু এই তাল গাছগুলো কাটিস না, জীবিতটাও কাটবি না আর মরাটাও কাটবি না, ভুলেও কিন্তু খবরদার এই কাজ করবি না। বারবার উনি তর্ক করে দিয়ে গিয়েছিলেন এই তাল গাছ না কাটতে। এখন ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে, বেশ কিছুদিন পর মনু মিয়া চিন্তা করেন যে আচ্ছা, এই মরা তাল গাছ, তারপর তাল গাছের মাথা নেই, এটি রেখে আসলে লাভ কি? এটি রেখে লাভ নেই, বরং এটি যদি বিক্রি করে দিই কিছু টাকা হবে। তখন
ওই যে পাগল পীর, তার কথাটি ওনার মনে থাকলেও তিনি এটাতে গুরুত্ব দেন না, এবং সত্যি উনি তাল গাছটি কেটে ফেলেন। তাল গাছটি কাটার সময় তেমন কোনো ঘটনা ঘটেনি, আর কাটার ইমিডিয়েট পরপরও তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু কয়েকদিন পরে একটি ভয়ানক ঘটনা ঘটে। ওই রাত্রে সবাই খাওয়া দাওয়া শেষ করে, রাত তখন 8টা কি 8:30। খাওয়া দাওয়া শেষ করে সবাই বারান্দায় বসে গল্প করছে, মনু মিয়া, স্ত্রী, তার ছেলে এবং তার ছেলের ওয়াইফ। তখন তার ছেলের ওয়াইফ বলে যে আপনারা একটু বসেন, রান্নাঘরে আমার একটি কাজ আছে, আমি এখনই আসছি। তো মনু মিয়ার ছেলের বউ সে রান্নাঘরে ঢুকে যায়, কারণ আমরা জানি যে গ্রামে বাড়ি ঘরগুলো আলাদা আলাদা থাকে, থাকার ঘর একটা জায়গায় থাকে, রান্নাঘর একটা জায়গায় থাকে, গোয়াল ঘর একটা জায়গায় থাকে, ওয়াশরুম আর একটা জায়গায় থাকে, এরকম আলাদা আলাদা থাকে। তো ওনারও তেমনই ছিল। তো উনি রান্নাঘরে যান, রান্নাঘরটা একটু সাইডে ছিল, ওদের বাড়িটা, মনু মিয়ার বাড়িটা বেশ মানে বড় একটা জায়গা নিয়ে সুন্দর উঠোন ছিল, মানে বেশ বড় একটা উঠোন ছিল। তো রান্নাঘরে গিয়েছেন, এখন আবার তারা নিজেরা তিনজন, মানে মনু মিয়া, তার স্ত্রী এবং তার ছেলে, জরুরি পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এখন অনেকক্ষণ হয়ে যায়, মনু মিয়ার ছেলের বউ আর আসে না। ওনারা শুরুর দিকে চিন্তা করেছেন রান্নাঘরে গেছে, হয়তোবা কিছু রান্না করছে বা কিছু করছে, এরকম চিন্তা করেছিলেন, কিন্তু চিন্তা করলেন যে কি ব্যাপার, রাত্রে তো আমাদের খাওয়া দাওয়া হয়েই গেছে, এখন তো রান্না করার কোনো বিষয় নেই, আর রান্নাঘরে গেছে, কোনো শব্দও তো শুনি না, রান্না করলেও বা চুলা জ্বললেও বা কোনো কিছু রান্না হলেও তো কোনো শব্দ আসে সাধারণত, তো এমন তো কোনো শব্দও দেখি না, চুলা জ্বললেও তো রান্নাঘর আলোকিত হবে, কই রান্নাঘর তো দেখছি অন্ধকার। তো বৌমা গেল, এখনো ফিরছে না, ঘটনা কি? তখন মনু মিয়া তার স্ত্রীকে বলে, তুমি গিয়ে দেখো তো হারিকেনটা নিয়ে, যে কি ব্যাপার, বৌমা এখনো আসে না কেন, রান্নাঘরে কি করছে এতক্ষণ এই অন্ধকারের মধ্যে। তখন মনু মিয়ার স্ত্রী, তিনি হারিকেন নিয়ে রান্নাঘরে গিয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠেন। ওনার চিৎকারে মনু মিয়া এবং তার ছেলে দৌড়ে রান্নাঘরে যান, তারাও ভয়ে প্রচন্ড জোরে এক চিৎকার করে ওঠেন। আশেপাশ থেকে তার প্রতিবেশী লোকজন চলে আসে, সবাই দেখে যে মনু মিয়ার ছেলের বউ রান্নাঘরে পড়ে আছে, তার নাক, কান, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, এবং একটা আস্ত ইটের অর্ধেক, আর কি আস্ত ইটের অর্ধেক মনু মিয়ার ওই ছেলের বউয়ের মুখের মধ্যে ঢোকানো। এই দৃশ্য কিন্তু, এই যে আমাদের যার কথা বলেছি, যিনি আমাদের বয়লার অপারেটর মোহাম্মদ আলমাস, উনিও কিন্তু ওই চিৎকারে তার পরিবারের সদস্যের সঙ্গে ওই উঠোনে চলে এসেছিলেন, এবং তিনিও রান্নাঘরে গিয়ে এই মনু মিয়ার ছেলের বউয়ের এই ভয়ানক ডেড বডি দেখেছিলেন, কারণ ততক্ষণে তো আসলে উনি মারা গিয়েছিলেন। সবাই বলছেন যে একটা মানুষের ছোট্ট মুখের মধ্যে এত বড় একটা ইট অর্ধেক ঢোকানো, এটি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, নিশ্চয়ই ভয়ানক কিছু এই কাজটি করেছে। আর ইট যখন মুখের মধ্যে ঢুকিয়েছে, তার মুখের সবগুলো দাঁত ভেঙে তারপর মুখের মধ্যে ওই ইটটা ঢুকিয়ে দিয়েছিল। খুব করুণ পরিণতি ঘটে মনু মিয়ার ছেলের বউয়ের সাথে, তিনি মারা যান, বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এর কয়েকদিন পর সেই পাগল পীর মনু মিয়ার বাড়িতে হাজির হন। উনি হয়তোবা কোনো সংবাদ পেয়েছিলেন কোনোভাবে উনি আধ্যাত্মিকভাবে জানতে পেরেছিলেন, বা এমনিতেই চলে এসেছিলেন, এটা আসলে নিশ্চিতভাবে বলা যায় না কিভাবে উনি এত দ্রুত চলে এসেছিলেন। সাধারণত বছরে একবার চলে এসেছিলেন। উনি এসে মনু মিয়াকে বলেন, মনু মিয়া, তোকে আমি বলেছিলাম তুই গাছটা কাটিস না, তুই কেন গাছটি কাটলি? মনু মিয়া বলে, আমি তো বুঝতে পারি নেই বাবা, যে আপনি মানা করেছিলেন, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম, আর যতটুকু মনে ছিল আপনার কথা, কিন্তু বিষয়টা গুরুত্ব দেইনি। তখন ওই পাগল পীর বলেন যে এখানে
যে দুটি গাছ ছিল, এই দুটি গাছে মাঝখানে একটি জিন আসতো এবং প্রতিদিন ওই জিনটি ওই মরা গাছটির সাথে হেলান দিয়ে জীবিত গাছটির সাথে পা লাগিয়ে বিশ্রাম করত। এটি বহুদিন ধরে সে এই কাজটি করে আসছিল এবং এই জায়গাতে সেই শুধু আসতো, অন্য কোনো জিন আসতো না। আমি যখন তোর বাড়িতে এসেছিলাম তখন ওই জিনকে আমি বিশ্রাম নিতে দেখেছিলাম এবং ওই জিন আমাকে বলেছিল যে এই গাছগুলো যেন না কাটা হয় এবং কোনো গাছের জন্য ক্ষতি না করা হয়। এজন্য আমি তোকে বলেছিলাম, কিন্তু জিনের কথা বললে তোরা ভয় পেতি, যার কারণে আমি জিনের কথা বলি নাই। কিন্তু বারবার আমি বলেছিলাম যে গাছ যেন না কাটা হয়, কিন্তু তুই এই গাছটা কেটে ফেললি, যার কারণে ওই জিনটি তোর বেটার বউয়ের উপরে প্রতিশোধ নিয়েছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনার সঙ্গে যেই ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আজ থেকে প্রায় 30 থেকে 40 বছর আগের একটি ঘটনা। তো আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি শুরু হয় 1987 সাল থেকে। তখন যেই গ্রামের কথা বলছি, এই গ্রামের মানুষ অতটা উন্নত ছিল না। উন্নত ছিল না বলতে একদমই উন্নত ছিল না। তারা তখন একজন আরেকজনের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে চিঠি ব্যবহার করত, যেই চিঠি হাতে লিখে একজন আরেকজনকে পাঠাইতো এবং এই পাঠানোর মাধ্যমটাই ছিল ডাকপিয়ন। তো রাসেল ভাই, আজকের আমার ঘটনাটা একজন ডাকপিয়নকে নিয়ে, যার নাম ছিল রহিম আলী। তিনি ছিলেন খুবই সাহসী মানুষ। ঝড় বৃষ্টি দিন রাত কোনো কিছুই তাকে, এই যে চিঠি আদান প্রদানের কাজটা যে ছিল, কোনো কিছুই তাকে আটকাতে পারত না। তিনি তার হাতে চিঠি পাওয়া মাত্রই, যতগুলো চিঠি পান না কেন, তিনি দিন রাত একাকার করে সেই চিঠিগুলো প্রিয়জনদের কাছে পৌঁছে দেন। তো রাসেল ভাই, তো এই যে রহিম আলী ছিলেন, ইনি সত্যি একজন ভালো মানুষ ছিলেন এবং এনাকে ওই এলাকার মানুষ খুবই ভালোবাসত। অনেক সময় দেখা যেত যে তার বাড়িতে গিয়েও মানুষ চিঠি নিয়ে আসতো। তো এক সন্ধ্যার একটুর আগে উনি ওনার পোস্ট অফিসে যান। উনি জানতে পারেন কোনোভাবে যে ওনার পোস্ট অফিসে একটা অদ্ভুত চিঠি এসছে। তো চিঠিটার উপরে কোনো ডাক টিকিট ছিল না। ডাক টিকিট বলতে আমি বোঝাচ্ছি যে কোথাও পাঠানো হবে বা কে পাঠানো হয়েছে, এই কোনো কিছুই আর কি সেখানে ছিল না। প্রাপকের নাম, প্রেরকের নাম কিছুই ছিল না। শুধু কালো কালে দিয়ে লেখা ছিল, আজ রাতের মধ্যেই কবরপাড়ার শেষ বাড়িতে পৌঁছে দিতে হবে এই চিঠিটি। প্রথমত সেই যে পোস্ট মাস্টার ছিল, তিনি এই চিঠিটি পেয়ে বেশ খানিকটা ভয় পেয়ে যান। এত বেশি ভয় পান, উনি বলেন যে এখন তো সন্ধ্যা রাত, এখন আসলে এটা নিয়ে কোনো কিছু করার দরকার নাই। রহিম, তুমি বাড়ি চলে যাও, এই চিঠিটা কি করা যায় আমরা কালকে সকালে দেখব। তো পোস্ট মাস্টারের এইরকম কথা শুনে রহিম আলী খুব বেশি অবাক হয়ে যায়। উনি হাসি দিয়ে বলেন, স্যার, এটা তো কোনো মূর্খ মানুষ হয়তো লিখেছে, কোনো আর্জেন্ট কোনো চিঠি হতে পারে। উনি হয়তো এই চিঠি কিভাবে পাঠাতে হয় এর কোনো বিষয়ে জানেন না, এজন্য হয়তো তিনি পাঠিয়েছে। এখন আমরা যদি এই চিঠিটা গন্তব্যস্থানে না পাঠিয়ে দেই, তাহলে এটা তো সত্যি আমাদের জন্য একটা ব্যর্থতা। তো তখনকার মানুষ উনি এতটাই বুঝতেন আর কি। তখন উনি বললেন যে, স্যার, আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, চিঠিটা আপনি আমাকে দেন, আমি সঠিক জায়গায় আমার দায়িত্ব মতো পৌঁছে দেব। যাই হোক, এই কথোপকথন চলতে চলতে একটা সময় রাত নেমেই গেল এবং রাতের মধ্যেই রহিম আলী তার সাইকেলটা নিয়ে বের হলেন এই চিঠিটাকে গন্তব্যস্থানে পৌঁছে দিতে। রাতের আকাশে কোনো চাঁদ নেই, তারা নেই, চারদিকে শুধু কুয়াশা এবং ঘন কালো অন্ধকার। গ্রামের শেষ প্রান্তে ছিল সেই পুরাতন কবরস্থান, আর সেই কবরস্থানের পাশেই সেই শেষ বাড়ি, যেই বাড়িতেই রহিম আলীকে যেতে হবে। তো লোকজন বলতো ওই বাড়িতে বহু বছর আগে আগুনে পুড়ে মারা গিয়েছিল একজন, এবং এই আগুনে পুড়ে মারা যাওয়ার পর থেকে এই বাড়িতে বিভিন্ন রকমের অদ্ভুত ঘটনা ঘটেই থাকত। কিন্তু আমাদের এই গল্পের যিনি
রহিম আলী তিনি এই সমস্ত কিছু একদমই বিশ্বাস করতেন না। উনি মনে করতেন যে এটা একটা স্বাভাবিক বাড়ি এবং এই বাড়িরও সমাজের সকল রকম সুযোগ সুবিধা পাওয়ার একটা অধিকার আছে। যাই হোক, রহিম আলী কবরস্থানের পাশ দিয়ে তার যে সাইকেলটা ছিল সেই সাইকেলটা নিয়ে রওনা দিলেন সেই বাড়ির দিকে। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি হঠাৎ করে টের পেলেন তার সাইকেলের যে বেলটা ছিল সেই বেলটা, যেটাকে অনেকেই ঘন্টা নামে চেনে, আবার আমাদের এলাকার ভাষায় এটাকে বেল বলে, বেলটা নিজের থেকেই ক্রিং ক্রিং করে বাজা শুরু করে গেল। মানে তিনি বেলটা বাজাচ্ছিলেন না, কিন্তু বেলটা অটোমেটিকলি বাজতে শুরু করলো। এটা মানে বাজার পর তিনি বেশ খানিকটা অবাক হয়ে থেমে গেলেন এবং দেখলেন যে আসলে চারপাশে কেউ নেই, কোনো কিছুই নেই। তারপরেও হঠাৎ করে তাহলে বেলটা বাজলো কেন, তিনি নিজেও তো বাজাননি। তিনি বেশ খানিকটা অবাক হয়ে যান, কিন্তু তিনি দেখতে পারেন যে তার যে কবরস্থানটা যে ছিল সেই কবরস্থানের মানে কবরগুলোর মাঝখান থেকে কেউ যেন ফিসফিস করে কথা বলছে, কিছু শব্দ তার কানে আসতেছে। শব্দগুলো এরকম, চিঠিটা পৌঁছে দাও, চিঠিটাকে পৌঁছে দাও, চিঠিটা খুবই দরকারি। তো এই সমস্ত কথা শুনে রহিম আলীর বুকটা একদমই কেঁপে উঠল, এত বেশি কাঁপতে শুরু করলো তিনি মানে এতক্ষণ থেকে যে নির্ভয় ছিলেন এখন তার নির্ভয় না, এখন তিনি বেশ খানিকটা ভীতু সভ্যস্ত হয়ে গেছেন। তবুও তার যে দায়িত্ব আছে তিনি দায়িত্বটা এত বেশি মাশগুল ছিলেন, তিনি দায়িত্ব এত বেশি মানে একনিষ্ঠ ছিলেন, তিনি সাহস করে সামনের দিকে এগোতে শুরু করলেন এবং একটা সময় গিয়ে তিনি ওই কবরস্থানের বা এলাকার শেষ যে বাড়িটা আছে সেই বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালেন এবং দেখতে পারলেন বাড়িটা একই বাড়ি অন্ধকার, কোনো লাইট নেই, কোনো আলো নাই, কোনো কিছুই নেই, একদমই অন্ধকার একটা বাড়ি। এবং সবথেকে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে সেই বাড়িটার দরজাটা আদৌ খোলা অবস্থায় আছে। তিনি বুঝতে পারলেন হয়তো কেউ এই চিঠির জন্য অপেক্ষা করছে বা কেউ হয়তো আছে যিনি এখন পর্যন্ত ঘুমাননি। তারপর রহিম আলী তার কাঁপা কাঁপা গলায় বললেন, কেউ আছেন বাড়িতে? আপনাদের একটা চিঠি এসেছে। এটা বলার কিছুক্ষণ পর হঠাৎ ভিতর থেকে ধীরে ধীরে খুব জীর্ণ শীর্ণ অবস্থায় একজন বৃদ্ধ বের হলো। তার মুখ একদমই দেখা যাচ্ছিল না, কারণ লোকটা একদম কুঁজো অবস্থায় ছিল, মুখটা একদম নিচের দিকে, শুধু শুকনো হাতে দেখা যাচ্ছিল এবং এক হাতের লাঠি ভর দিয়ে অন্য হাত বাড়ালেন চিঠিটা নেওয়ার জন্য। রহিম আলী চিঠিটা হাতে দিয়েই বৃদ্ধকে ফিসফিস করে বলল, মানে হাতে দিতেই সেই বৃদ্ধটা আর কি ফিসফিস করলো, বলল, চিঠিটা দিতে এত দেরি করলে কেন? আমরা তো এই চিঠিটার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছি। ঠিক তখনই বাড়ির ভিতর থেকে একসাথে অনেকগুলো মানুষের কান্নার শব্দ বেরিয়ে এলো। এই কান্নার শব্দগুলো শুনে রহিম আলী এত বেশি ভয় পেলেন যে তার বুকের ভিতরে সব কিছু এলোমেলো হয়ে গেছে। তিনি এটা শোনার পর পিছিয়ে গেলেন, কিন্তু হঠাৎ তার চোখে পড়ল চিঠিটার উপর। সেখানে লেখা ছিল, মানে চিঠিটা যিনি পৌঁছে দেওয়ার পর তিনি যে মানে কি বলে যে চিঠিটার পিছন দিকে দেখবেন, সেখানে লেখা ছিল প্রেরক মৃত রহিম আলী, মানে ওনার নামই চিঠিটা আসছে। উনি এটা দেখে একদমই নিস্তব্ধ হয়ে গেলেন। তারপর মানে তিনি এবার কি করবেন তিনি মানে বুঝে পারতেছিলেন না। তিনি মানে দেখতে পারলেন, একটু পরেই তিনি দেখতে পারলেন এই যে বাড়ির ভিতর থেকে যে শব্দগুলো আসতেছিল সেই শব্দগুলো আসার পর বাড়িটার চতুর্পাশটা হঠাৎ করে কিছু যেন একটা আলো জ্বলে উঠল এবং সেই আলোর মধ্যে উনি স্পষ্টভাবে দেখতে পারলেন যে যেই বৃদ্ধটা তার কাছ থেকে চিঠিটা নিয়েছে সেই চিঠিটার মানে যেই লোকটা নিয়েছে সেই লোকটার কোনো পা নেই। ওই লোকটা বাতাসের মধ্যে মানে মাটি থেকে কিছুটা উপরে ভেসে ভেসে আসতেছিল এবং রহিম আলী এটা ঠিকই জানেন যে এই যে মাটি থেকে যারা উপরে ভেসে আছেন তারা জিন ভূত না হলে অন্য কিছু। তখন এটা দেখে উনি এত বেশি ভয় পান, ভয় পাওয়ার পর উনি সজোরে দৌড় মারেন। যখন সজোরে দৌড় দিতে শুরু করেন, দৌড় দিতে দিতে ওনার সামনে কি পড়ছে উনি কোনো কিছু মানে খোঁজ রাখেননি। উনি হঠাৎ করে সেই কবরস্থানের উপর দিয়ে দৌড়াচ্ছেন এরকম একটা অবস্থা এবং দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে তিনি একটা কবরের মধ্যে পড়ে যান।
এবং পড়ে যাওয়ার পর তার আর কোনো কিছুই মনে নেই। পরদিন সকালে যখন স্টেশন মাস্টার দেখলেন যে সকাল হয়ে গেছে, এখনও রহিম আলী আসতেছে না, তখন তিনি খোঁজ খবর লাগান যে আসলে এই রহিম আলী গেল কোথায়। তারপর তিনি যেহেতু জানেন যে এই চিঠিটা দেওয়ার জন্য তিনি এই গ্রামের কবরস্থানের শেষ বাড়িটা দিয়ে গেছেন, তখন উনি কয়েকজন লোক পাঠান এই বাড়িটার দিকে যখন আসতে থাকেন, তখন দেখেন যে রহিম আলীর যে সাইকেলটা ছিল সেই সাইকেলটা বাড়িটার সামনেই রাখা আছে, কিন্তু রহিম আলীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর একে একে গ্রামের সবাই রহিম আলীকে খুঁজতে শুরু করে। খুঁজতে একজন গিয়ে রহিম আলীর রহিম আলীকে একটা ভাঙ্গা কবরের গর্তের ভিতরে খুঁজে পান এবং তাকে দেখেন যে তিনি অজ্ঞান অবস্থায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তার শরীরে কিছু ক্ষত বিক্ষতর আঘাত তিনি দেখতে পারেন। অনেকেই বলেন এই আঘাতগুলো হয়তো শিয়াল বা কোনো জন্তু কেটেছে, আবার অনেকেই বলেন এগুলা ওই বাড়ির জিনেই তার ক্ষতি করেছে। কিন্তু সবার আগে রহিম আলীকে জ্ঞান ফেরানো হয় এবং জ্ঞান ফেরার পর ওনাকে জিজ্ঞাসা করা হয় যে গত রাত্রে কি হয়েছিল, এবং তিনি গত রাত্রের পুরো ঘটনাটা বলেন। রাসেল ভাই, সেই সময়ে ডাক্তার কিন্তু সেরকম ছিল না, সেই সময় ছিল একমাত্র কবিরাজ আর 2 হচ্ছে তান্ত্রিক। তো তাকে এলাকার স্থানীয় একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ তাকে দেখে বলে যে আসলে ওটা কোনো চিঠিই ছিল না, ওটা শুরু ছিল রহিম আলীর মৃত্যুর ডাক, আর সেই মৃত্যুর ডাকটাই রহিম আলীকে নিয়ে গেছে সেই বাড়িতে। কিন্তু কপাল ভালো, রহিম আলী একজন ভালো মানুষ ছিল, উনি নামাজ কালাম পড়তেন, সবসময় মানুষের উপকার করতেন, এই জন্যই ওই ভয়ানক জিনগুলো যেগুলো খারাপ আত্মা ছিল, সেই আত্মাগুলো তার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু রহিম আলী পরবর্তী সময় আসলে ভালো হয়ে যান এবং তার যে কার্যক্রমটা ছিল, তিনি মৃত্যুর আগ পর্যন্ত তার চিঠি দেওয়ার যে কার্যক্রমটা ছিল সেই কার্যক্রমটা তিনি চালিয়ে গেছেন। কিন্তু পরবর্তী সময় তাকে আসলে তাবিজ দেওয়া হয় এবং তার যে সাইকেলটা ছিল সেই সাইকেলটার মধ্যে একটা লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়, তাকে একটা লাইটের ব্যবস্থা করে দেওয়া হয় এবং তাকে একটা জিনিস সতর্ক করে দেওয়া হয় যেন তিনি আসরের নামাজের পরে আর কোনো চিঠি নিয়ে কারো কাছে না যান। যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, তিনি চিঠিগুলো তার বাড়িতে রাখবেন। কারো যদি খুব গুরুত্বপূর্ণ বেশি হয়, কারো খুব দরকারি হয়, তাহলে তার বাড়িতে থেকে যেন সবাই চিঠি সংগ্রহ করেন। তিনি আসরের নামাজ, ফজরের নামাজের পর থেকে নিয়ে আসরের নামাজ পর্যন্ত সবাইকে চিঠি বিলি করতেন যতদিন তিনি জীবিত ছিলেন। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। রতন পেশায় একজন জেলে ছিল এবং সে মাছ ধরত। তো সে তার সুবিধা মতো সময় মাছ ধরত, যখন সে সুযোগ পেত, দিনে রাতে বিভিন্ন সময় সে মাছ ধরত। তো এবং মাছ ধরতে এবং সেই মাছ বিক্রি করে তার সংসার চলতো। এবং রতন মাঝে মাঝে দল নিয়ে মাছ ধরতে যেত, তার সাথে আরো 2-1 মাঝি থাকতো। এবং অনেক সময় দেখা যেত সে যদি কাউকে না পেত, অনেক সময় দেখা যাচ্ছে যে তার সাথে সঙ্গী সাথীরা নেই, তখন সে একাই চলে যেত মাছ মারতে। এবং সে তখন আর খুব দূরে যেত না, আর কি কাছাকাছি থাকার চেষ্টা করত। কারণ সে যে জায়গাটা থাকতো সেখানকার নদীটা ছিল বেশ উত্তাল এবং সে দূরে যেতে খুব একটা সাহস পেত না। তো যাই হোক, এই ছিল রতনের পেশা, মাছ ধরা। তো এরকমই একটা দিন রতন গিয়েছে মাছ ধরতে তার বন্ধু বান্ধবের সাথেই, তার সঙ্গী সাথী যারা ধরতো তাদের নিয়ে। এবং মাছ ধরতে ধরতে তার বেশ রাত হয়ে যায়, রাত 9টা-10টা বেজে যায়। ওই সময় তারা শুরু করেছিল সেই দুপুরের পর থেকে, এবং অনেক রাত পর্যন্ত ওই দিন বেশ মাছ পেয়েছে সে, এবং এই কারণে তার বেশ সময় লেগে যায়। এবং সে মাছ মারতে মারতে তাদের একটা সময় হয়, এবং একটা সময় যখন রাত হয়ে যায় তখন তারা বোঝে যে আজকের মতো এখানেই শেষ করা উচিত, কারণ অনেক হয়ে গেছে আজকে। এবং সবার ভাগ্যেই মোটামুটি বেশ মাছ উঠেছে। তো রতন যেটা করে, তার সঙ্গী সাথীদের সাথে মাছ একসাথে আলাপ করে তার যার মাছ তারা সবাই আলাদা আলাদা করে তারা নিয়ে যায় যে তাদের যে মহাজনের কাছে, সেই মাছ দিয়ে তারা ফিরে আসতে থাকে। এবং ফিরে আসার পর দেখা যাচ্ছে যে বেশ সময় হয়ে যায় এই কাজগুলো সেরে আস্তে আস্তে অনেক নিশুতি রাত। তো রতনের এতটা চিন্তা ছিল না, কারণ তার স্ত্রী বাড়িতে ছিল না, তার স্ত্রী গিয়েছে তার বাবার বাড়ি। এবং রতনের বাসায় আসলে কেউ নাই, রতনের বাসা খালি। রতন তো সুতরাং সে মনে করছে যে আমার রাত হলেই বা আজকে কি, কোনো ব্যাপার না, আমার তো কেউ কিছু বলারও নাই আর কেউ কিছু নিয়ে চিন্তা করারও নাই। তো রতন বাসায় ফিরে আসে। তবে সে একটা কাজ করেছে, আসার সময় সে কয়েকটা মাছ সাথে করে নিয়ে আসছিল তার,
এবং সে মনে করেছিল সে বাসায় যে এই মাছগুলোকে সে কেটে কুটে রাখবে বা সে রান্না করবে, আর যদি না করতে পারে তাহলে সে এগুলোকে রেখে দিবে আর কি। মানে কোনো একটা এরকম সে প্ল্যান করে আর কি, সে ওই যে মানে রান্না করে কোনো মতো রাখবে আর কি, এরকম তার একটা চিন্তা ভাবনা করে সে মাছগুলোকে বাসায় নিয়ে আসছে। তো বাসায় আনার পরে সে যেটা করে, সে নিজে যে আগে ফ্রেশ হয়, ফ্রেশ হওয়ার পরে মাছগুলোকে সে একটা এরকম তার পাত্র, মাটির পাত্রের মধ্যে রেখে সে উপরে ঢাকনা দিয়ে সে বসে থাকে। বসে থেকে চিন্তা করে যে এখন কি করবে, সে রান্নার কাজ শুরু করবে, কাটাকাটি করবে। তো এখন দেখে যে এখনই তো রাত অনেক হয়েছে, আরো রাত হয়ে যাবে এরকম করে। তো এরকম চিন্তা করতে করতে তারপরে সে মনে করে যে মাছ তো আসলে রাখার ওরকম উপায় নেই, আমি কাজ করি, মাছ কাটাকাটি শুরু করি। তো রতন যেটা করে, তার বাড়িতে একটা এরকম বড় বটি ছিল, সেই বটিটা মানে নিয়ে সে বের হয়, বের হয়ে তার উঠানের কাছে যায়। তার সাথে একটা মাটির পিদিম, মানে একটা কুপি আর কি, ছোট কুপি আর কি, সেই কুপি নিয়ে সে বাইরে যায়, যে সে ওই মাছ কাটার ব্যবস্থা করতে থাকে রাতের বেলা। এখন সে যেহেতু জেলে, সে এটা নিয়ে এতটা খুব একটা কনসার্ন না, মাছ কাটা তার কাছে খুবই মানে এটা ডাল ভাতের মতো একটা ব্যাপার, সেটাকে গায়ে মাখতো না। তো যাই হোক, রতন কাটছে মাছ, তার বাড়িতে কেউ নেই, বাড়ি ফাঁকা, এবং উঠানের একটা কর্নারে বসে সে মাছ কাটছে, এবং রাত হয়ে গেছে, কুপির আলোতে যতটুকু দেখতে পাচ্ছে সে, এবং মানে পরিবেশটা কেমন জানি একটা পরিবেশ, বাড়িতে কেউ নাই, কিন্তু তার বাড়িতে পুরো ফাঁকা, খাখা করছে বাড়ি। সে মাছ কাটছে, মাঠ কাটছে, তো মাছ কেটে কেটে সে রাখছে, তার পাশে যে একটা মাটির মালসা ছিল সে মালসাতে রাখছে, এবং রেখে সে এক পর্যায়ে তার যে কটা মাছ ছিল সে কেটে ফেলে। 3-4টা মাছ মনে সে নিয়ে আসছিল, 3-4টা মাছ কেটে পুরো মালসাটা ভরে যায়, তা ভরা মালসা। এবং সে চিন্তা করে এখন তো এগুলো ধুতে হবে, পরিষ্কার করতে হবে। তো এরকম করে সে চিন্তা করে যে আমি আচ্ছা আগে এইগুলো ময়লাগুলো পরিষ্কার করি। তো ময়লাগুলো পরিষ্কার করার জন্য সে তার মালসাটাকে ঢেকে রেখে সে পুরো তার যে এই যা আসতে বা যা যা হয়েছিল সবগুলোকে সে একটা ওই তার ওই কাগজের মধ্যে সে নিয়েছিল, সেগুলোকে সে পেঁচায় সে নিয়ে যায় আর কি। ওই মাটির ওখানে আছে, তাদের ময়লার জায়গা আছে, তো সেই জায়গায় ফেলবে আর কি। তো সে নিয়ে যায়, নিয়ে যে সে ওই জায়গায় ময়লাগুলো ফেলে যখন ব্যাক করে আসে, তখন দেখে যে তার যে মূল ঘরের কর্নারে একটা মানুষ দাঁড়িয়ে আছে, লাঠিতে ভর দিয়ে, একটা মানে দেখে মনে হচ্ছে একটা কুঁজো বুড়ি দাঁড়িয়ে আছে, মানে বুড়িটা বয়সের ভারে কুঁজো হয়ে গেছে, এরকম একটা বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে। তো রতন কুপির আলোতে দেখছে যে বোঝা যাচ্ছে আর কি, যেরকম লাঠি হাতে, এবং বুড়ির গায়ে ছায়া পড়ছে, এবং ছায়াটা তার যে মানে তার যে বাসা, সেই ঘরের মধ্যে, ঘরের দেয়ালে, মাটির দেয়ালে বেশ একটা রহস্যময় একটা ছায়া তৈরি করেছে। তো সেটা দেখে রতন আস্তে আস্তে সামনে আসে, এসে জিজ্ঞেস করে, এই কেডা কেডা এখানে, এভাবে জিজ্ঞেস করে। তো বুড়ি তাকে ক্ষণক্ষণে গলায় উত্তর দেয় যে আমি ক্ষুধার্ত, আমার খিদা লাগছে, আমার কিছু খাবার দে। তো সে বলে, তুই কেডা, আপনি কেডা? সে জিজ্ঞেস করে, আপনি কেডা, আপনি কই থেকে আইছেন? তো বলে, আমারে তুই চিনবি না, আমারে খাবার দে, আমার খিদা লাগছে অনেক। তো রতন চিন্তা করে হয়তো কোনো ভিখারি বুড়ি টুড়ি হবে, হয়তো তার বাড়িঘর নাই, কোথার থেকে আসছে, গ্রামের কিছুক্ষণ চিন্তা করে। তো সে তাকানোর চেষ্টা করে, পরে চিন্তা করে দুধ আর কি দেখবো, ওই হাতের কুপি দিয়ে সে বলে যে, বুড়ি শুনেন, আমি এখানে এই যে এখন রান্না করবো, আমি রান্না করার পরে আপনি খাইতে পারবেন, এর আগে কিন্তু খাওয়া দাওয়া হইব না। আপনি যদি আমার এখানে করতে চান, তাহলে আপনি এখানে চুপচাপ বসেন, কোনো কথা বলবেন না। তো রতনের কথা শুনে বুড়ি কিচ্ছু বলে না, চুপচাপ বসে থাকে। তো রতন আস্তে করে যায়, বুড়িরা বলে যে এখানে চুপচাপ বসেন। তো বসতে দিয়ে সে হেঁটে যায় তাদের ওই যে ওখানে একটা ছিল, সেখানে মানে মটকির মধ্যে পানি রাখা থাকতো, সে পানির কাছে যায়, সে মাছের সে তার মালসা নিয়ে, এবং সে সেইখানে বসে বসে সে মাছগুলোকে ধোয়, পরিষ্কার করে। এদিকে সে হঠাৎ খেয়াল হয় বুড়িটা কোথায়। তো সে আবার তাকায়, ওখানে কিছুই দেখতে পায় না। তো সে একটু মানে অবাক হয় যে মানে ওদিকে তাকায়, এবং যদিও তার কুপি তার কাছে, ওদিকে তো আলোও নাই। তো সে বুঝতে পারে যে ওদিকে হয়তো বুড়ি নাই, বা এদিক গেছে ওদিক গেছে। তো হঠাৎ করে সে ফিরে তাকায় দেখে তার থেকে একটু দূরেই বুড়িটা বসে আছে, মানে তার থেকে মানে কয়েক ফিট দূরে বুড়িটা বসে আছে। তো সে চিন্তা করে, বুড়ি এখানে আসলো আমার পিছে, যে বলে, বুড়ি কি চান আপনি, এখানে আমার পিছে এসে বসছেন কেন? যান ওখানে, যান ওখানে যাই বসেন। তো বুড়ি দেখে যে তার কথার কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে আছে। তো রতন আস্তে করে সে মাছের মালসা নিয়ে হেঁটে বলে, আপনি বসেই থাকেন তাহলে, বলে সে হেঁটে চলে যায়। তাদের যে রান্নার যে জায়গাটা, সেটা একটা ঘরের ঠিক না, চারিপাশে আর কি দেওয়া, উপরে একটা ছাদ দেওয়া, আর চারিপাশে আর কি বেশ খোলাই, মানে ফাঁকা, দুই পাশে দিয়ে ঢাকা এরকম। মানে আসলে সে খুব অবস্থা সম্পন্ন না, সুতরাং তার যে রান্নাঘর সেটা খুব ভালো মতো ঢাকা না। তো সে ওখানে চলে যায়, সে চিন্তা করে
এখন আগুন ধরাবে, রান্নাঘরের ওখানে তার খড়ি টড়ি ছিল, সেগুলো সে ঢুকায় সে অনেক কষ্টে সে আগুন জ্বালায় তার মাছ পাশে রেখে, এবং সে ওখানে বসে বসে ওই আগুন জ্বালায় সে অনেকক্ষণ ফুটু দিয়ে বেশ চেষ্টা করে আগুন উঠাইতে ওখানে। তো চুলাতে এক সময় তার আগুন ধরে ওঠে, কারণ সে খুব একটা পারদর্শী ছিল না আগুন জ্বালাতে, তো সুতরাং তার কিছুটা সময় লাগে। তো আগুন জ্বলে গেছে তার চুলোয়, এবং সে তখন চিন্তা করে যে তার বউ কড়াই কোথায় রাখছে, এগুলো নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে। তো তাদের আসলে সবকিছু অর্গানাইজ তো সে তো অত ভালো জানেন, তো সে এগুলো নিয়ে মাথা চিন্তা করতে করতে সবকিছু বের করে সে মোটামুটি কড়াই টড়াই চাপায় চুলায়। তো দেখে হঠাৎ করে সে খেয়াল করে, মানে তার কিন্তু বুড়ির কথা খেয়ালও ছিল না, কিছুক্ষণ পর হঠাৎ করে সে খেয়াল করে কি বুড়ি তার সেই রান্নাঘরের তার যে কিচেন সেখানের কাছে এসে বসেছে, এবং সে দেখে যে কুপির সেই আলো বুড়ির চেহারার উপর পড়ছে, বাট বুড়ির চেহারাটা তাকাচ্ছে না সামনের দিকে, আর মুখ তুলছে না বুড়ি, এবং তার মনে হচ্ছে যে বুড়ির যে কপালের কাছে চকচক করছে আলোটা যে পড়ে। এবং সে তখন একটা জিনিস একটু অবাক হয়, রতন একটু আগে কিন্তু সে দেখেছে বুড়ির আঁকা বাঁকা ছায়া পড়ছিল, এবার সে আর কোনো ছায়া দেখছে না। সে খেয়াল করছে যে তাদের ওই পাশে যে বেড়ার সেখানে কোনো ছায়া পড়ছে না। সে চিন্তা করে, কিরে একটু আগে আমি দেখছি যে মাটির দেয়ালে বুড়ির ছায়া পড়তেছে, এখানে দেখে যে সে ছায়া পড়ে না। তার কাছে বেশ অবাক লাগলো। তো সে তো আসলে জেলে সে অনেক রকম গল্প মানুষের কাছে শুনেছে, তো তার মনে কিছুটা খটকা লাগে যে আসলে বুড়িটা কে। তো চিন্তা করে আবার কয়েক সেকেন্ডের মধ্যে সে চিন্তা করে যে তার চুলা হয়ে যাচ্ছে, আগুন নিভে যাবে, আবার তাড়াতাড়ি চুলা সে জ্বালায়, এবং তার সেই চেষ্টা করে তার সেই কড়াই সেখানে চড়ায়, এবং সে তেলের শিশি খুঁজতে থাকে, সেখানে সে কি করবে, মশলারই খুঁজতে থাকে, এরকম অবস্থা। সে যখন নাকি এরকম খুঁজতেছে, এই সময় সে হঠাৎ করে কেমন একটা শব্দ পায়, কচকচ কচকচ শব্দ এরকম। তো সে তাকায় দেখে যে তাকায় দেখে যে বুড়িটা মাথা নিচে করে কি করতেছে। তো সে চিন্তা করে বুড়ি কি করতেছে, তো কুপিটা একটু সামনে তুলে দেখে বুড়ি কি জানি খাচ্ছে। হ্যাঁ, বুড়ি জানি কি খাচ্ছে এরকম করে হাতটা মাথাটাকে নিচু করে হাত দিয়ে কি খাচ্ছে, মুখটা দেখছেন। তো সে হঠাৎ করে বলে, বুড়ি কি খাও? তো দেখে বুড়ি মুখটা এরকম উপর দিকে তুলে, তার দিকে মুখে উপরে তুলে তার তাকায়। সে যা দেখে সেটা দেখে পুরোপুরি তার গায়ে কাটা লেগে যায়। তাকায় দেখে যে বুড়িটার মুখটা আসলে অনেক কালো, বেশ কালো কুচকুচে, এবং বুড়ি একটু মুখ করে হাসছে তার দিকে, একটু ঠোঁট বাঁকা করে হাসছে। তার মুখের ফাঁকে কাঁচা মাছ, এবং চোখ দুটো ঠিক বিড়ালের মতো জ্বলতেছে বুড়ি, এবং সে দেখে থতমত খেয়ে যায়। তো বুড়ি তাকে ওই অবস্থায় বলে, মাছ খাই তো তেল লাগবো বলে হাতটাকে লম্বা করে দেয় বুড়ি, এবং হাতটাকে লম্বা করে দিয়ে দেখে যে রতন যে তার যে পাশের যে ওই কর্নারে একটা শেলফে তাকের মতো ছিল, সেখান থেকে একটা শিশি এনে তার সামনে সে লম্বা হাত দিয়ে ধরে, এবং বুড়ি বলে, দে তেল দে, এরকম করে বলে। এবং রতন এটা দেখে আর কিচ্ছু তার সম্মিত কিছুই থাকে না, সে এক সেকেন্ডে সম্মিত খুঁড়ে পায়। সে যেটা করে, তার ওই চুলার ভেতরে একটা ওইরকম বড় লাকড়ির মতো ছিল আগুন, সেটা বের করে এনে বুড়ির গায়ের মধ্যে বাড়ি মারে জোরে। আসলে সেটা সে আনইনটেনশনালি বা ভয়ের চোটে যেটা করেছে, নিজের একটা রিফ্লেকশন থেকে বা নিজের সাহস ভয় থেকে, ভয়টা এমন পর্যায়ে চলে গিয়েছিল সে বুড়িকে বাড়ি মারে সে ওই আগুনের চেলাকাঠ দিয়ে, কারণ সে বুঝতে পারে এটা একটা পিশাচ। এবং বুড়ি তীব্র একটা আর্তনাদ করে ওঠে, এবং আর্তনাদ করে উঠে সে দেখে যে একটা শব্দ পায়, ফটাফট একটা শব্দ পায়, সে ফড়ফড় শব্দ পেয়ে দেখে যে তার যে কিচেনের পাশ থেকে বড় একটা বাদুড় উড়ে চলে গেল বাতাসে। সেই বাদুড়ের ডানার ঝাপটার বাতাসও সে পায়, এবং সেই বাতাস পেয়ে এবং রতন আসলে ভয়ে আর কিছু চিন্তা করতে পারে না। সে একটু পরে তাকায় দেখে যে আকাশে সামনে দিয়ে উড়ে যাচ্ছে একটা বিশাল বাদুড়, যেটা আমরা দেখি ফ্লাইং ফক্স, সেরকম একটা বড় বাদুড় উড়ে যাচ্ছে, এবং সে বাদুড়ের চোখ দুটো জল করছে, বিড়ালের মতো জ্বলছে, এবং উপর থেকে জ্বলছে। এবং রতন ভয়ে আসলে সে চেলাকাঠটা উপরে বাড়িয়ে ধরে রাখে, আর কিছু করতে পারে না। দেখে যে বাদুড়টা তার ওই জায়গাটা ধরে চক্কর খাচ্ছে কয়েকবার, এবং রতন তখন আর কিছু না বুঝতে পেরে দৌড় দিয়ে সেই চেলাকাঠ নিয়ে সে তার বাসার দিকে চলে যায়। সে ওই কুপি নিয়ে আর চেলাকাঠটা থাবা দিয়ে নিয়ে সে তাড়াতাড়ি তার ঘরে ঢুকে সে দরজাটা আটকায় দেয়, এবং চেলাকাঠটাকে সে বাসার ভেতরে পর্যন্ত নিয়ে এসে নেভানোর চেষ্টা করে। এবং ও যখন বাসায় চলে আসে, রতন বাসার ভেতরে ঢুকে লাগিয়ে দেয়, এবং তার কিন্তু কোনো
ওইখানে মানে বাসার ভেতরে আর কোনো তখন পর্যন্ত আলো নাই, তার কুপি ওই বাতাসে দৌড়ে নিভে গেছে। সে ঘরের মধ্যে ঢুকে খুবই ভয়ে ভয়ে তার যেখানে ঘুমায় সেখানে চলে আসে, এবং যখন চলে আসে তখন সে শুনতে পায় তার বেড়ার বাইরে দিয়ে, তার বেড়ার বাইরে দিয়ে মানে শব্দ হচ্ছে ওই পাশ থেকে, মানে শব্দ করতেছে কে জানি, এরকম ঘর 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 শব্দ করতেছে। আর সেই বুড়ির মতো গলায় বলে, তুই আমারে মারলি কেন, মানে এমন একটা কণ্ঠে বলতেছে, তুই আমারে মারলি কেন, তোরে আমি খেয়ালামু, তোরে শেষ করে ফেলামু, এরকম শব্দ সে শুনতে পায়। এবং সে ফড়ফড় ফড়ফড় শব্দ শুনতে পাচ্ছে তার ঘরের চারপাশে, এবং সে তো আর কিছুই চিন্তা করতে পারে না। রতন এক সময় মানে পুরোপুরি আসলে সে মানে তার মানে মন, তার যে জ্ঞান বুদ্ধি সব লুপ্ত হয়ে যায়, এবং সে এক সময় আস্তে করে নিজেকে সমর্পণ করে সে জ্ঞান হারায়। এবং সে যখন জ্ঞান হারায় তখন সে চোখের সামনে দেখতে পাচ্ছিল যে তার চোখের সামনে বিভিন্ন রকমের আলো এসে পড়ছে, এবং এক সময় তার আর কোনো কিছুই খেয়াল নেই। তো রতনের আসলে সত্যি যেটা হয় যে রতন নাকি আসলে অনেক দিন পর্যন্তই সে তার কোনো সেন্স ছিল না, সে আসলে কোমায় চলে গিয়েছিল। সেটা গ্রামের মানুষেরা বুঝতো না, তারা মনে করতো সে সময় যে সে ঘুমিয়ে গিয়েছিল বা কোনো একটা লম্বা ঘুম বা বেহুশ হয়েছিল। তার সেই ঘুম ভাঙে প্রায় 21 দিন পরে, এবং ততদিনের মধ্যে তাকে বাড়ির মানুষজন টেক কেয়ার করে। তো রতনের পরবর্তীতে স্বীকারোক্তি যেটা, যে সে যখন ওই অবস্থায় ছিল, ঘুম বা বেহুশ অবস্থায় ছিল, সে বিভিন্ন সময় দেখতো যে তাকে ওই ভয়ঙ্কর বুড়ি বিভিন্ন চেহারা নিয়ে আসতো তার কাছে, এবং তখন সেই কাতরাতো। এবং রতনের বউ বলেছে যে তার যে কাতরানোটা তার যে দেখতো, সে যে তার যে হাজবেন্ড, সে সেই মানে ওই বেহুশ অবস্থায় কাতরাতে থাকতো, এবং সে ঘেমে যেত, এবং সে তখন খুব ওয়ারিড হয়ে যেত, এবং সে তাড়াতাড়ি রতনের মাথায় পানি ঢালতো এবং করতো। এবং এইভাবেই সে তার স্বামীর সাথে থাকছে এবং সে চেষ্টা করছে। তো যেটা হয় যে রতনের যে যখন হুঁশ ফিরে, তখন সেই তার ওয়াইফ এবং তার কিছু মানুষজন তারা চেষ্টা করে যে তাদের ওই পাশে জুম্মা ঘরে একজন আলেম ছিলেন, তাকে ডেকে নিয়ে আসতে, খবর দিয়ে নিয়ে আসতে। এবং ওনাকে আগেও বলা হয়েছিল, তো মানে ওই রতনের পরিবারের আরো কয়েকজন মানুষজন যারা দুঃসম্পর্কে, যারা থাকতো না তার সাথে, বাট তারাও আসলে এটা এগ্রি করতো না প্রথম দিকে, যে আসলে যে কোনো মসজিদের, তারা যেহেতু অন্য ধর্মের মানুষ, ওনার কাছ থেকে সাহায্য নিতে। বাট শেষ পর্যন্ত রতনের বউ জানতেন যে ওই আলেম যিনি আছেন অনেক ভালো মানুষ, তো তাকে বলেন। তো তিনি এসে দেখে বলেন যে আসলে সে তো কোনো খারাপ জিন তাকে আর আসলে এই ভয় দেখাইছে, বাট তার সাথে সমস্যা হয়েছে। তো যেটা হয়, ওকে আসলে এখন থেকে খুব সাবধানে থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে, এবং তার জন্য তিনি দোয়া করেন। উনি দোয়া করে দেন যাতে সে ভালো হয়, এবং তাকে পানি দেন, বলেন যে এই পড়া পানিটা তাকে খাওয়ালে তাহলে তার যদি আসলে ভালো হয়। তো রতন আসলে এরপর থেকে কখনোই নাকি খুব একটা সুস্থ হতে পারেনি। সে ওই পানি খাইতো যখন, তখন একটু ভালো ফিল করতো, বাট এরপর থেকে সে আর মাছ মারতে যেতেই পারেনি। তার আসলে প্রফেশনটাই আসলে আর নষ্ট হয়ে গেছিল। তো তার ওয়াইফই পরবর্তীতে তাকে আসলে ওই মানুষের বাসায় কাজ করে তার সংসার চালাতো আর কি। তো রতন নাকি সারা জীবনই এরকম পাগলের মতোই আর কি কাটাইছে, এবং একটা সময় সে খুব বৃদ্ধ হওয়ার আগেই এক সময় সে আসলে মারা গেছিল আর কি। তো এই ছিল হচ্ছে রতনের কাহিনী। ঘটনা শেয়ার করবো একটা। আসলে যার ঘটনা শেয়ার করছি সে সাঁতার কাটতে খুবই পছন্দ করে, এমনকি নদীতে সাঁতার কাটতে গেলে তাকে সবসময় আগে পাওয়া যায়। এটার কারণ হচ্ছে সে বন্ধুদের সাথে সাঁতার কাটে, ছোটবেলা থেকে সাঁতার কাটে, এবং এক প্রকার বলে যে যখনই গরমকালটা বেশি পড়ে তখনই নদীতে বন্ধু বান্ধব মিলে সাঁতার কাটতে যায়। তো সেদিনও সে নদী সাঁতরে পার হবে, এবং প্ল্যান সব বন্ধু বান্ধব মিলে একসাথে গোসল করবে একবার নদীর এপার থেকে ওপার, এবং মোটামুটি সে সাঁতার 1 নম্বর বন্ধু বান্ধবের মাঝে। তো কোকের লিটার বাজি ধরে সবসময়, কেউ যদি পারে তার সাথে, তবে এরকম বাজি 5 লিটার 1 লিটার, তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে সেই জেতে। এবং গ্রামের কয়েকজন নাম করা দুরন্তপনা ছেলেদের মধ্যে তার নাম হচ্ছে মানে 5 জনের মধ্যে একজন, মানে সবচেয়ে দুষ্ট ছেলের মধ্যে। তো যিনি শেয়ার করেছেন তিনি বলেছেন যে এত দুষ্টুমি করেছেন যে সেগুলো এখন স্মৃতি হয়ে আছে, যেগুলি তারা করে বেড়ায়। তো বাবা মার সবার ছোট সন্তান হওয়াতে তো দুরন্তপনাটা তার মধ্যে সবচেয়ে বেশি, এবং সে মোটামুটি সব দিনই স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন কাজ করতো, দুষ্টামি করতো এলাকায়।
তো সেদিনকার ঘটনা, যেদিন স্কুল ফাঁকি দিয়ে স্কুলের পাশে নদীতে গোসলে নেমে গিয়েছিল সে, বাস হঠাৎ পাল্লা দিল কে আগে ওই পারে যেতে পারে। তো যেই পাশ দিয়ে তারা নদীতে গোসল করতে গেছে সেদিন সেই পাড়টা আবার অনেক দূরে। তো একটা পোর্শন তারা মেনশন করে দিয়েছিল যে ওই জায়গা পর্যন্ত কে যেতে পারে, এটা দেখ, যে জিতবে বাজি সেই জিতবে, মানে যে ওই পাশে যেতে পারবে সেই বাজি জিতবে। তো তিনি সাঁতরাচ্ছে, হঠাৎ তাকে কে যেন হ্যাচকা টান দেয় পানির নিচে। তো পানির নিচে হ্যাচকা টানে সে অনেকটুকু নিচে চলে যায়। তো তার ভেতরে তিনি বলেছেন তিনি অনেকগুলো লবণাক্ত পানি ফিল করছে। তিনি বলছিলেন, তিনি আমাকে বলেছেন পেট ফেপে তার বমি চলে আসছে, এমন অবস্থা যে সে পানি খেয়ে ফেলবে। পানির নিচে দমটা বন্ধ হয়ে আসছে, চিৎকার দিতে পারছিল না তিনি। এদিকে যে তাকে পানির নিচে ধরে রেখেছে সে ধরেই রেখেছে, এবং তিনি মনে মনে তখন আল্লাহকে ডাকতে লাগলো এবং চিন্তা করতে লাগলো যেই আছে কোন একজন মানুষ তাকে পানিতে মেরে ফেলতে চাচ্ছে। তো তিনি তখন ওই মুহূর্তে বলছে যে তিনি তখন সহ্য করতে পারছিল না, এবং হঠাৎ কিছুক্ষণ পর তার মনে হচ্ছে সে হয়তো মারাই গেছে। এরপর থেকে তার আর কিছু মনে নেই, তবে এতটুকু তার মনে ছিল যে তাকে কেউ ধরে রেখেছে পানির নিচে, এবং সে পানির নিচেই চিন্তা করে রেখেছিল তো বন্ধু বান্ধবদের মধ্যে তাকে কেউ মেরে ফেলতে চাচ্ছে। হঠাৎ করে ঘুম ভাঙলো এক ঝাঁক বমির মধ্যে, পেটের ভেতর কি যেন পাইপ ঢুকিয়ে পানির ভেতর মানে বের করছে সবাই, প্রচন্ড ব্যথা পেটে। মা বাবা ভাই বোন সবাই কান্না করছে, দূর থেকে দেখা যাচ্ছে। এর 4-5 দিন পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে সবাইকে বাড়ি ফিরে দেখে সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু তার ঘটনা হচ্ছে তার কি হলো, এবং সে খুবই রেগে মেগে আগুন যে তাকে কে মারতে চেয়েছে। সে বলে বেড়াচ্ছে বাবা আমাকে কে জানে পানিতে ধরে টান দিয়েছে, কিন্তু যার কাছেই সে যাচ্ছে সবাই অবাক দৃষ্টিতে তাকে তাকিয়ে আছে। তো এই 4-5 দিন যে কয়দিন সে হাসপাতালে ছিল সে কাউকে জিজ্ঞেসও করে নাই কি হয়েছে তার। তো কানাকানি হচ্ছিল যে সবাই বলছে তিনি নাকি মারা গেছে, পানের নিচে তলিয়ে গেছে, বন্ধু বান্ধব এইরকম তথ্য পাওয়া গেছে। তো পরে বান্ধবদের কাছে জানা যায় যে বন্ধুদের কাছে যে আসল তথ্য পাওয়া যাবে, এবং তিনি বন্ধুদের কাছে যায়, এবং তার এক বন্ধু বলে, বন্ধুদের কাছে যায় সব বন্ধুরা তার কাছেই ছিল। তার বন্ধু বলে যে সে সাঁতরানো অবস্থায় ওই বন্ধুর কাছে ছিল, এবং ওই বন্ধুটা তার কাছে ছিল, এবং তিনি নাকি সাঁতরানোর সময় হঠাৎ করেই পানির নিচে ডুবে চলে যায়। কে জানি পানির নিচে থেকে কেউ হয়তো টান দিয়েছে বা কিছু একটা। তো তিনি সবাই চিন্তা করে যে সে তো সাঁতারের ওস্তাদ, তো সে পানির নিচে সাঁতার কাটবে। তো অনেকক্ষণ পরে নাকি তিনি আর উঠছিলেন না, প্রায় 3-4 ঘন্টা তিনি উঠছিলেন না। তার বন্ধুরা সবাইকে ডেকে নিয়ে আসে পারে ওঠার পর, এবং প্রায় 4 ঘন্টা পর তিনি নাকি ভেসে ওঠে। সবাই ভেবেছিল তিনি মারা গেছেন, কিন্তু এটা কিন্তু তখনও তার নিঃশ্বাসটা জীবিত ছিল, তিনি মানুষটা জীবিত। যখন তাকে পারে ওঠানো হয় তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রিভিল করার জন্য অনেক খোঁজাখুঁজি হয় কে তাকে পানির নিচে টান দিয়েছে, কিন্তু সবাই বলেছে যারা ওই মুহূর্তে পানিতে ছিল তারা কেউ তার কাছেও ছিল না যে টান দিবে, কারণ সে সাঁতারে সবচেয়ে আগে এবং সবার আগে ছিল। কিন্তু তিনি বলেছেন তাকে কেউ হাত দিয়ে ধরেছে, এবং এই আঙ্গুলের স্পর্শ তিনি পানির নিচে বুঝেছেন। কিন্তু কেন, এটাও শুনেছে সে নিয়ে অনেক দূরে চলে গিয়েছিল। সবাই মনে করেছিল যে যেহেতু পানির নিচে ডুবেছে 3-4 ঘন্টার মধ্যে উঠছে না, সবাই ওকে স্রোতে টেনে নিয়ে গেছে। কিন্তু ভেসে ওঠার পর মনে হচ্ছে এখানে তো স্রোতে চলে যাওয়ার কথা, কিন্তু যেই জায়গাতে সাঁতরাতে ডুবেছে সেই জায়গাতে ভেসে ওঠে। পরে বাসায় নিয়ে আসা হয় তাকে, এবং অনেকেই তাকে দেখতে আসে, গ্রামের দূর দূরান্ত থেকে গ্রামের অনেক মানুষজন তাকে দেখতে আসে, এবং এক প্রকার ভিড় লেগে যায় তাকে দেখার জন্য। ওঝা কবিরাজ হুজুর সবাই এসেছে। পরে জানা যায়নি কে বা কেন এরকমটা হয়েছে তার উপর, কিন্তু সবাই বলেছে যে তার উপর নাকি বদ নজর ছিল, এবং এটা কোন একটা পানির নিচের জিন তাকে টান দিয়ে নিয়ে গেছে। তিনি কিছু বলতে পারে না, কিন্তু তিনি এখনো পর্যন্ত ফিল করতে পারে যে পানির নিচে কেউ তাকে টান দিয়েছে, এবং প্রায় সময় তিনি এখন পর্যন্ত স্বপ্নে দেখেন যে উপর থেকে সে পানির নিচে পড়ে যায়, এবং পানির নিচে তিনি একটা অবয়ব দেখে যা তাকে সব সময় যখনই তিনি এটা দেখেন তখনই পাগল করে দেয়। এই এখন পর্যন্ত তিনি বলেন যে সেটার আকৃতি বর্ণনা করা সম্ভব না, তবে সে এতটুকু বলতে পারে যে তার দিকে তাকিয়ে থাকে পানির নিচে, এবং সেটা সে বুঝতে পারে। যখনই তিনি এটা দেখে তখনই হাতে তার ঘুম ভেঙে যায়। এবং এখন পর্যন্ত তার বয়স যেহেতু 40 ছুঁই, তাই তিনি এটা শেয়ার করেছেন তার ছোটবেলার একটি ঘটনা, এবং তার নাম হচ্ছে শাহিন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, এখন আমি যেই ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগের, সময়টা আনুমানিক 1992 কি 93 সালের শীতের এক রাতের ঘটনা। তখন গ্রামের মধ্যে বা শহরের বিভিন্ন জায়গায় তেমন মোবাইল ফোন ছিল না, কোনো যোগাযোগের মাধ্যম ছিল না। একমাত্র মাধ্যম হচ্ছে হেঁটে সেই জায়গায় যাওয়া, আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে চিঠির মাধ্যমে একজনের খবর আরেকজনকে পৌঁছে দেওয়া। সেই সময়ের সবথেকে পরিচিত মানে একটা অবস্থা বা পরিচিত একটা মাধ্যম ছিল এই যে চিঠি। আর সেই চিঠির সবথেকে মানে নিরাপদ যেই অবস্থানটা ছিল সেটা হচ্ছে ডাকপিয়ন। তো আজকে আমি যেই ঘটনাটি বলবো, এটা একজন ডাকপিয়নকে নিয়ে, যার বয়স প্রায় 43 বছর, যার নাম সালামত মিয়া। তিনি তার কাঁধে একটা লাল ব্যাগ রাখতেন। এলাকার মানুষ, মানে আমি যেই ঘটনাটা শুনেছি, বলতেন যে উনি মানে রাতে যে ঘুমাতেন, সেই ঘুমাতে সময়ও তার সাথে ওই লাল ব্যাগটা রাখতেন, কারণ এই তার লাল ব্যাগটার মধ্যেই ছিল মানুষের অনেক স্বপ্ন, মানুষের অনেক কথা, মানুষের অনেক অভিযোগ, যার নাম হচ্ছেন চিঠি। তো রাসেল ভাই, যেই জায়গার আমি কথা বলছি, সেই জায়গাটার নাম হচ্ছে শালবন। আর এই শালবনের পাশ দিয়েই রয়েছে একটা রাস্তা, যেই রাস্তাটা একটা গ্রামে ঢোকার মেইন রাস্তা হিসেবে বেশ পরিচালিত। অন্য একটা রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা দিয়ে তেমন মানে মানুষ যাওয়া আসা করে না, কারণ ওই রাস্তাটা অনেক দূর হয়ে যায়। লোকজন বলতো এই যে শালবনের যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা নাকি মৃত্যুর রাস্তা। মানুষেরা পথ মানে মানে এই রাস্তায় ঢুকলে মানুষ পথ হারিয়ে যায়, বা এই রাস্তাটাকে নিয়ে মানুষের বিভিন্ন রকমের অভিযোগ থাকা সত্ত্বেও মানুষ এই রাস্তাটাকে ব্যবহার করে। তো রাসেল ভাই, এক সন্ধ্যার ঘটনা। সেই মানে সন্ধ্যায় আমাদের যে তখনকার এলাকার যে পোস্ট মাস্টার ছিল, সেই পোস্ট মাস্টার একটা চিঠি পায় সন্ধ্যার দিকে আর কি। তো রাসেল ভাই, একটা কথা বলে রাখি যে তখনকার পোস্ট মাস্টাররা কিন্তু সেই পোস্ট অফিসেই থাকতো, তারা বাড়িতে যাইতো না। রাত্রের বেলা তারা সেখানেই যাইতো, কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা মানুষের হইতে পারে, অনেক আর্জেন্ট চিঠি থাকতে পারে, তো ওখানেই তিনি থাকতেন। তো মানে একদিনের একটা চিঠি আসে, যেটা খুবই মানে আশ্চর্যজনক একটা চিঠি। যেই চিঠিটার উপরে লেখা ছিল, আজ রাতেই পৌঁছে দিতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। তো এই মানে কথাটা, এই লেখাটা দেখে পোস্টমাস্টার অনেক বেশি ভয় পেয়ে যায়। আরে বাপরে বাপ, এত ভয়ানক একটা চিঠি, এটা তো সত্যি খুবই ভয়ানক হতে পারে। আর রাসেল ভাই, তখনকার মানুষের মধ্যে কিন্তু জিন ভূত পড়ি এই বিষয়গুলো কিন্তু খুব বেশি চর্চা ছিল তাদের। তো তখন পোস্টমাস্টার বলে যে, সালামত মিয়া, এই চিঠিটা আজকে পৌঁছানোর দরকার নাই, যার যদি খুব বেশি দরকার হয় তাহলে সে এখানে এসে নিয়ে যাবে, তুমি তোমার মতো বাড়ি যাও। কিন্তু সালামত মিয়া সত্যি একজন ভালো মানুষ ছিল। তিনি বলেন, স্যার, এই চিঠিটার উপরেই তো লিখে দেওয়া আছে, যদি আজকের মধ্যে না দেওয়া হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তো আমি বলি কি, এই চিঠিটা আমি পৌঁছে দিয়ে যাই, আপনার কোনো টেনশন করতে হবে না, আমি সঠিকভাবে এই চিঠিটা গন্তব্যস্থানে পৌঁছে দিব। যাই হোক, তখন পোস্টমাস্টার আর কিছু না বলে চিঠিটা সালামত মিয়াকে দিয়ে দেয়। সালামত মিয়া এই চিঠিটা নিয়ে রওনা হয় গন্তব্যস্থানের দিকে। কুয়াশার রাতের রাস্তা ছিল প্রায় একদম অন্ধকার, আর এত বেশি কুয়াশা ছিল, আমি প্রথমে বলেছি শীতের রাত। তো ওই কুয়াশার মধ্যে তার সামনে যে একটু দেখবে, সেটাও দেখার মতো তার আর কি দেখার মতো কোনো উপায় নাই। কিন্তু সালামত মিয়া একজন অভিজ্ঞ সাইকেল চালক, তিনি এই এলাকার সব রাস্তাই চিনেন, সব কিছুই তিনি জানেন। এজন্য তিনি তার সাইকেল নিয়ে রওনা দিলেন। তার সাইকেলের সামনে ছিল ছোট্ট একটা বাতি, সেই বাতিটা কাঁপতে 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 জ্বলতো, পথ দেখা যাইতো আর কি কোনো মতো। তো তিনি মানে তাকে যাইতে হবে ওই শালবনের রাস্তাটা দিয়ে। তো তিনি কি করলেন, তার সজোরে সাইকেলটা চালা শুরু করলেন। যখন তিনি শালবনের কাছে পৌঁছাতেন, তখনই তিনি টের পেলেন আর কি, তার মানে চারপাশের যে পরিবেশটা আছে, শালবনের ভিতর দিয়ে যেই রাস্তাটা গেছে, সেই রাস্তাটার
পরিবেশটা বেশ খানিকটা অস্বাভাবিক, চুপচাপ লাগতেছে। কোনো ঝিঝি পোকার শব্দ নেই, কোনো বাতাসের শব্দ নেই, শুধুমাত্র ধুধু মানে কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এবং হঠাৎ করে তিনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন তখন একটা মানে একটা জিনিস দেখতে পারেন। জিনিসটা এরকম যে সাদা কাপড় পরা একটা মেয়ে লোক দাঁড়িয়ে থাকতে দেখলেন। মেয়েটা খুব ধীরে ধীরে হাত তুলে ইশারা করতেছেন, মানে মানে এরকম একটা আবভাব যে ডাকপিয়নকে তিনি ডাকতেছেন। তো ডাকপিয়নকে যখন তিনি ডাকতেছেন তখন ডাকপিয়নটা বলতেছে যে এই মেয়েটা আবার কে, হয়তো এই মেয়েটারও চিঠি হতে পারে। তখন ডাকপিয়ন একটু সামনে গেলেন এবং উনি শুনতে পারলেন যে এই মেয়েটা বলছে যে চিঠিটা আমার চিঠি, চিঠিটা কি এনেছেন? তো এটা দেখে সালামত মিয়া একদম থেমে গেলেন। তার বুকের ভিতরটা বেশ খানিকটা মানে কেঁপে উঠলো, এত বেশি কাঁপলো, এত বেশি তার মানে আশ্চর্যজনক লাগলো। কারণটা হচ্ছে চিঠিটার যে প্রেরকের নাম ছিল সেই নামটাই ছিল মরিয়ম খাতুন। তো তখন তিনি বলতেন যে মরিয়ম, তো এই মরিয়ম তাহলে মানে তিনি আবার একটা মানে জানতেন একটা বিষয় যে মরিয়ম খাতুন যে এলাকার মধ্যে ছিল, সেই মরিয়ম খাতুন নামে একজন মেয়ে ছিল। সেই মেয়েটা এই যে বনের যে মানে শালবনটা আছে সেই শালবনের পাশেই একটা আবার পুকুর আছে, সেই পুকুরে ডুবে মারা গিয়েছিল। তো এই সব কিছু তার কাছে যখন এত বেশি অবাক লাগলো তখন তিনি ভয় পেলেও বলেন যে তুমি কে? এইটা চিঠি তো মরিয়মের, মরিয়ম বেগমের, এটা তো তুমি তো মরিয়ম খাতুন। তো এটা যখন বলে তখন আসলে ওই মেয়েটা কোনো উত্তর দেয় না, শুধু ধীরে ধীরে বনের ভিতরে হাঁটতে শুরু করে। তো হাঁটতে যখন শুরু করে তখন সালামত মিয়া বলেন যে চিঠিটা নিয়ে যাও, ঠিক আছে যেহেতু আসছো দেখো তোমার চিঠি কিনা। তখন ওই মেয়েটা চিঠিটা নিয়ে একদম সোজা একদম কি বলে ওই বনের দিকে যাইতে থাকে মানে ধীরে ধীরে। তো এটা তার কাছে খুব বেশি অবাক মানে আশ্চর্য লাগে। মনে পরে আর কি সালামত মিয়া কি বলে বলে যে ওই যে আপনি কোথায় যাচ্ছেন ওদিকে, মানে আপনার চিঠিটা আমাকে দেন, আমি আপনাকে পড়ে শোনাই কি হয়েছে আমি দেখি। তো তারপর ওই যে মহিলাটা ছিল সেই মহিলাটার চিঠিটা সালামত মিয়াকে দেয়। এবার সালামত মিয়ার হাত একদমই কাঁপতে থাকে। তিনি মানে কেন জানি হঠাৎ করে আজকে ভয় পাচ্ছেন। তারপর তিনি তার যে খামটা ছিল সেই খামটা খুলে ভিতরে শুধু একটা লাইনে লেখা ছিল, সেই লেখাটা হচ্ছে আমি ফিরে এসেছি। তো এটা দেখার পর চারপাশটা হঠাৎ করে মানে এতক্ষণ যে সব কিছু চুপচাপ ছিল হঠাৎ করে বাতাস বইতে থাকে, এত বেশি বাতাস যে হঠাৎ করেই শীতের দিনে তো কোনো বাতাস হওয়ার কোনো কারণে আসে না। তখন সালামত মিয়া বেশ খানিকটা অবাক হয়ে তার সাইকেল নিয়ে বলে যে মরিয়ম মিয়া বা মানে মরিয়ম মানে কি বলে আমি তো সালামত মিয়াকে মরিয়ম খাতুনকে বলে যে তুমি কোথায় যাবে, আমার সাইকেলে চলো তোমাকে আমি পৌঁছে দিই। যদিও তার ভয় লাগতেছে, মানে উনি ভাবেন যে দুইজন একসাথে গেলে হয়তো মানে হবে, তার ভয়টা একটু কম লাগবে। তো এরপর ওই যে মেয়েটা ছিল সেই মেয়েটা আস্তে আস্তে তার মাথাটা উপরের দিকে তুলতে থাকে। যখন মাথাটা তুলতে থাকে তখন সালামত মিয়া দেখে যে তার আসলে মাথাটার ভিতরে মুখ বলতে কিছু নেই, শুধুমাত্র এই যে মুখটার মধ্যে কালো কালো অনেক ছোপ ছোপ দাগ, মনে হচ্ছে যে মুখটা পুড়ে গেছে। তো এটা দেখার পর সে মানে এত বেশি ভয় পেয়ে যায়, সে সাইকেল নিয়ে শুধু সামনের দিকে যাবে আর মানে তখনই দেখতে পারে যে তার পিছনে দাঁড়িয়ে আছে আরো অনেক সাদা কাপড় পরা মানুষ এবং সবাই একসাথে বলছে আমাদের চিঠিগুলো এনে দাও, আমাদের চিঠিগুলো এনে দাও। তো এটা শোনার পর সালামত মিয়া আর কোনোভাবেই তার নিজেকে কন্ট্রোল করতে পারে না, তিনি সেখানেই মানে কি বলে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং পরদিন সকালে স্টেশন মাস্টার সহ এলাকার মানুষরা যখন মানে ওই সালামত মিয়াকে শালবনের রাস্তার সামনে খুঁজে পায় তখন সবাই বেশ খানিকটা অবাক হয়ে যায় এবং এত বেশি অবাক হয় যে সালামত মিয়া এমন একজন ভালো মানুষ, চিঠি পৌঁছায়, তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, বিষয়টা তার কাছে খুবই আশ্চর্য লাগে। এবং পরে আসলে ওই সালামত মিয়াকে ভালো একজন কবিরাজ দেখানো হয়
কবিরাজির চিকিৎসা তিনি যখন নিচ্ছেন, নেওয়ার পরেও তার চিকিৎসাটা সঠিকভাবে পূরণ হচ্ছে না, তিনি সুস্থ হচ্ছেন না, তখন সেই কবিরাজকে বাদ দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় একজন তান্ত্রিকের কাছে, যেই তান্ত্রিক ছিল অন্ধ। অন্ধ হলেও তিনি এত বেশি মানে তান্ত্রিকের পারদর্শী ছিল যে উনি মানুষের গন্ধ শুকেই বলতে পারে কার কি সমস্যা। তো এই সালামত মিয়ার যখন ওনার বাড়িতে যায়, ওনার বাড়িতে যাওয়ার সাথে সাথেই উনি বলেন যে তোর উপরে 3টা জিন ভর করেছে, এবং সেই 3টা জিনকে ভর করতে হলে অবশ্যই তোকে কি বলে আমাবস্যার রাতে ওই শালবন বনের কাছে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, শালবনের আমাবস্যার রাতে সেই তান্ত্রিক, তারপর স্টেশন মাস্টার সালামত মিয়া এবং সালামত মিয়ার পরিবার সহ সেখানে যান। সেখানে গিয়ে ওই তান্ত্রিক বেশ কিছু মন্ত্রতন্ত্র পড়ে এবং সালামত মিয়াকে মানে কিছু একটা দিয়ে মানে এভাবে ফু দেয় আর কি। ফু দেওয়ার সাথে সাথেই সালামত মিয়া জ্ঞান হারিয়ে সেখানে শুয়ে মানে ও জ্ঞান হারিয়ে ফেলে, এবং তার প্রায় 15-20 মিনিট পর নাকি তিনি আবার অটোমেটিক একা একাই কোনো কিছু করা লাগে না, একা একাই আর কি জেগে ওঠে, এবং তারপরে তিনি একদম সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যান। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ। দাদা, ঘটনাটার স্থান আমার হোস্টেল। আমি কলেজের নাম সঙ্গত কারণেই নিচ্ছি না, তবে কলকাতার জোকা পেরিয়ে আমার কলেজ। বিশাল বড় ক্যাম্পাস জুড়ে, ক্যাম্পাসের ভেতরে 3টা ইনস্টিটিউট, একটা ওয়ার্ল্ড স্কুল, 3টা হোস্টেল আর কিছু রেস্ট হাউস, সার্কিট হাউস ছিল। সবই কলেজের নিজস্ব। এখন আরো এক্সপ্যান্ড হয়েছে শুনেছি, অর্থাৎ আরো বড় হয়েছে। এবার আমাদের বয়েজ হোস্টেলের একটু বিবরণ দেই। হোস্টেলটা 3 তলা, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ফ্লোর সেকেন্ড ইয়ার, আর থার্ড ফ্লোর থার্ড ইয়ারদের জন্য বরাদ্দ ছিল। হোস্টেলের প্রত্যেক ফ্লোরে 2টি করে উইং ছিল, লেফট আর রাইট উইং। আমার রুম ছিল রাইট উইংয়ে। হোস্টেলের বাইরে একটা 7-8 ফুট পেরিমিটার ওয়াল ছিল। যেহেতু ক্যাম্পাসটা অনেক বড়, তাই ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। পুরো ক্যাম্পাসকে ঘিরে এই ওয়ালটা ছিল, যেটা 7-8 ফুটের মতো উঁচু। আমাদের হোস্টেলের দিকে, সেদিকের বাউন্ডারি ওয়াল পেরোলে প্রথমে কিছু ফাঁকা জায়গা, তারপরে একটা ছোট বিল, আর তারপরে মুসলমানদের একটা কবরস্থান ছিল। পেছনের দিকে গ্রামের মানুষের জন্য, অর্থাৎ তাদের হোস্টেলটা যে সীমানায় ছিল ক্যাম্পাসের, সেই সীমানার যে ওয়াল 7-8 ফুট লম্বা, সেটা পার হওয়ার পরে ওই পাশে গেলে যে জায়গাগুলো পড়তো সেটারই বর্ণনা দিয়েছেন, যে কিছু ফাঁকা জায়গা, তারপরে ছোট একটা বিল, এরপরে একটা মুসলিম কবরস্থান। হোস্টেলে প্রথম আসার সাথে সাথে সিনিয়ররা একটা সতর্ক বাণী দিয়েছিল, খুব এমার্জেন্সি না হলে রাতের বেলা রাইট উইং এর টয়লেট ব্যবহার না করতে। আমরা কারণ জিজ্ঞেস করাতে বলেছিল সেরকম কিছু না, আস্তে আস্তে বুঝতে পারবি। যাই হোক, দেখতে দেখতে সময় কেটে গেল এবং ফার্স্ট সেমিস্টার চলে গেল। যেহেতু আমাদের ক্যাম্পাস শহরতলির বাইরে এবং ফাঁকা জায়গায়, তাই সন্ধ্যার সাথে সাথে ডিসেম্বর মাসে কুয়াশা আচ্ছন্ন করে ফেলত গোটা ক্যাম্পাস। যেদিনের ঘটনা বলছি সেদিন আমার এক্সাম শেষ হয়েছে, কিন্তু অন্যান্য স্ট্রিমের ছেলেদের এক্সাম তখনও বাকি। আমি ঠিক করেছিলাম যে আমার এক বন্ধুর সাথে 2 দিন পর বাড়ি যাব। আমার রুমমেট এক্সাম শেষ হওয়ার দরুন সেই দিনই আমি বাড়ি আমার রুমমেট যে ছিল তার এক্সাম শেষ হয়েছে, সে সেদিনই বাড়ি ফিরে যায়। তাই রুমে আমি একাই ছিলাম সেদিন। যারা হোস্টেল লাইফের সাথে পরিচিত আছেন তারা জানেন যে হোস্টেলে রাত 2টা 2:30 এগুলো কোনো ব্যাপার না, গোটা হোস্টেলে প্রায় জেগে থাকে। যাই হোক, পরীক্ষার কয়েকদিন ভালো ঘুমোতে পারিনি বলে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম। রাত তখন কয়টা হবে ঠিক খেয়াল নেই, কারণ আমার কাছে তখন কোনো মোবাইল ছিল না। আমার মনে হলো কে যেন একটা মেয়েলি গলায় খুব করুণ সুরে কাঁদছে, খুবই করুণ ভাবে। ব্যাপারটা ঠাহর করতে আমার একটু সময় লাগলো।
আস্তে আস্তে বুঝতে পারলাম যে এই করুণ সুর আসছে আমার মাথার পেছনে জানালার বাইরে থেকে। এ সময় হঠাৎ আমার দরজায় একটা শব্দ শুনলাম, সেই সঙ্গে আমার বন্ধুদের গলা পেলাম। আমি উঠে লাইট অন করে দরজা খুলতেই হুড়মুড়িয়ে আমার ৬-৭ জন বন্ধু একসাথে ঢুকে আমার জানলার দিকে দৌড় দিল। বাইরে স্ট্রিট লাইটের আলোয় এটুকু শুধু বুঝতে পারলাম যে খুব সম্ভবত এক মহিলা অবয়ব বসে আছে, আর সেই করুণ কান্না সেখান থেকেই আসছে। অঙ্কুর নামে আমার বন্ধু তাকে জিজ্ঞাসা করে যে তুমি কাঁদছো কেন, কি হয়েছে? তারপর সেই অবয়ব ধীরে ধীরে জানলার কাছে আসতে বুঝতে পারলাম সেটা একটা বয়স্ক মহিলা বা পরী। তার পরনে একটা কালো গাউন আর বোরখা, কিন্তু মুখ ঢাকা ছিল না। অঙ্কুর আবার প্রশ্ন করলো, আবার জিজ্ঞাসা করলো যে রুমে তখন আমরা 7-8 জন ছেলে, পরিষ্কার দেখেছি যা হচ্ছে। বৃদ্ধা সে কথায় উত্তর না দিয়ে করুণভাবে বলে আমাকে একটু জল খাওয়াবে, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে এক কাপ জল এনে তাকে এগিয়ে দিই। অঙ্কুর জানলায় লাগানো মসকিউটো নেটটা তুলে বৃদ্ধার দিকে গ্লাসটা এগিয়ে দেয়। সে জলটা খেলো কিনা মনে পড়ছে না, কিন্তু আরবিতে আশীর্বাদ সূচক কিছু একটা বলে আমাদেরকে। অঙ্কুর আবার জিজ্ঞেস করে, এই তুমি কোথায় থাকো, এটা কি বললে? উত্তরে সে আঙুল দিয়ে যেই দিকটা দেখালো সেখানে কোনো জনবসতি নেই। তারপর সে ধীরে ধীরে অন্যদিকে যাচ্ছে। অঙ্কুর আবার জিজ্ঞাসা করলে, ওদিক তো কেউ থাকে না, তুমি কি আর জল খাবে, এত রাতে কোথায় যাও? সে কোনো উত্তরই দিল না। আবার সে কান্নার সুর করে হঠাৎ মনে হলো আমাদের সবার যে হোস্টেলের ওয়াল মেইন গেট পেরিয়ে এদিকে এলো কিভাবে, অর্থাৎ সে এরকম একটা কান্নার শব্দ পাওয়ার সাথে সাথে তার আরো বন্ধুরা 6-7 জন মিলে তার দরজায় ধাক্কা দেয় এবং সবাই রুমে ঢুকেই তার জানলার দিকে ছুটে যায় যে সেখানে কি আছে। গিয়ে দেখে যে এক মহিলা একটা ল্যাম্পপোস্টের আলোতে দেখতে পারলো যে মহিলা বসে আছে। তাকে ডাকা হলো, সে এলো, পানি খেলো এবং আরবিতে কিছু একটা খুব ভালো কিছু বলছিলেন বা আশীর্বাদ সূচক তিনি যেটা বলছেন যে এরকম একটা কিছু বলে সেই মহিলা চলে যাচ্ছিলেন। তো হঠাৎ করে সবার মনে হলো যে এই মহিলা তো বৃদ্ধ, মেইন গেট বন্ধ, এই 7-8 ফুট ওয়াল ডিঙিয়ে সে এখানে আসলো কিভাবে? আর বুড়ি যেদিকে দেখালো, অর্থাৎ তার বাসা কোথায়, বাড়ি কোথায় জিজ্ঞেস করার পরে সে দেখাচ্ছিল, আঙুল দিয়ে ইশারা করছিল, সেখানে কবরস্থান ছাড়া আর কিছুই নেই। সঙ্গে সঙ্গে আমরা পরপর পাশের সমস্ত রুমের ছেলেদেরকে নক করি এবং জানালা থেকে দেখার চেষ্টা করি, অর্থাৎ চারিদিক থেকে দেখার চেষ্টা করছিলাম তখন তারা। এবং আমরা সঙ্গে সঙ্গে হোস্টেলের সিকিউরিটি গার্ডকে তুলে মেইন গেট খুলে বাইরেও গেলাম। 1-1.5 কিলোমিটার ফাঁকা জায়গা পরিষ্কার দেখা যাচ্ছে, অথচ কোনো মানুষের চিহ্ন নেই। আমরা হোস্টেলের চারিদিকে ঘুরে দেখলাম আমার জানলার সামনে কফির কাপ পড়ে আছে, অর্থাৎ যেটাতে সে পানি দিয়েছিল, কিন্তু তার কোনো চিহ্ন নেই। আমি নিজের অজান্তেই বলে উঠলাম, উবে গেল নাকি? পরের দিনই আমি অ্যাপ্লিকেশন দিই রুমটা পরিবর্তন করার। যতদিন রুম চেঞ্জ হয়নি ততদিন অন্য একটা বন্ধুর রুমে আমি রাতে থাকতাম। তো এটাই ছিল ঘটনা। পরে শোনালে কৃতজ্ঞ থাকতাম। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে শুভেন্দু, কলকাতা থেকে। এই কাহিনীটা ঘটেছিল বাপ্পির দাদার বন্ধুর সাথে। তিনি তাকে দাদাই সম্বোধন করেছেন এবং সেই যিনি ছিলেন তিনি ছিলেন বেশ ধার্মিক একজন মানুষ, খুব পরেশগার টাইপের একজন মানুষ ছিলেন এবং তিনি কৃষি কাজ করে ওনার দিন কাটাতেন। তো এরকমই সময় তিনি ঠিক কাজ করেন এবং ওনার সময় কাটান। এরকম একটা সময় একবার সেই গ্রাম থেকে কিছুটা দূরে, মানে 1-2 গ্রাম দূরে একটা মাহফিলের আয়োজন হলো এবং সেখানে অনেকেই সেই মাহফিলে গেলেন। যথারীতি বাপ্পির সেই দাদাও সেই মাহফিলে যোগ দিলেন এবং অনেক বড় একজন আলেম আসছিলেন। এবং এটা হয় গ্রামে, আপনারা দেখবেন যে অনেক সময় গ্রামের আশেপাশের গ্রামে বেশ রাত জুড়ে মাহফিল হয়
এবং অনেকেই সেই মাহফিলে যোগ দেন। তো সেরকম ভাবেই বাপ্পির সেই দাদাও সেই মাহফিলে যোগ দেওয়ার জন্য গেলেন। তিনি তার সাথে আরো কিছু মানুষকে নিয়ে গিয়েছিলেন, একসাথে কয়েকজন মিলে গেলেন এবং সে যথারীতি সেই মাহফিলে যোগ দিলেন এবং বেশ মানে অ্যাকচুয়ালি অনেক সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত সেই মাহফিল চললো এবং মাহফিল শেষ হতে হতে মানে দেখা গেল যে বেশ রাত হয়ে গেছে, গভীর রাত। তো রাত দেখা গেছে 1টা-2টো বেজে গেছে, এরকম একটা সময়। তো এই সময় উনি যখন চাইলেন যে ফিরে আসতে, ওনার সাথে সঙ্গীরা বললেন যে না, আমরা আজকে ফিরবো না, অনেক রাত হয়ে গেছে, আমরা এখানেই থাকবো, আপনি এক কাজ করেন, আপনি থেকে যান। তো তিনি বললেন যে না, আসলে আমি থাকতে পারবো না, আমার সকালে কাজ আছে। কারণ উনি জানেন যে উনি কাজ মিস দিলে বেশ ক্ষতির সম্মুখীন হবেন অর্থনৈতিক ভাবে, কারণ তিনি ধনী খুব একটা মানুষ না। তো উনি অগত্যা ডিসাইড করেন যে উনি চলে আসবেন এবং উনি একাই রওনা দেন সেখান থেকে। তো তিনি এরকম হেঁটে হেঁটে আসছেন, বেশ এরকম রাত, এবং রাতের মধ্যে আকাশে চাঁদ আছে এবং তিনি হেঁটে হেঁটে আসছেন এবং চাঁদটা মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ছে এবং রাস্তা বেশ রহস্যময় লাগছে। তো উনি, যদিও এই রহস্যময় পরিবেশটা অনেকের কাছে কিন্তু আসলে ভীতিকর, কিন্তু গ্রামে যারা থাকে, যারা অনেক রাস্তা হেঁটে অভ্যস্ত, একটা সময় যানবাহন বলতে কিছু ছিল না। এই কাহিনীটা তখনকার প্রেক্ষাপটের কাহিনী, তখন কিন্তু ওখানে যানবাহন ছিল না, এটা বাপি উল্লেখ করে দিয়েছেন। এবং গভীর রাতে তো যানবাহন থাকার আরোই প্রশ্ন আসে না। তো বেশ রহস্যময় হয়ে যায়। গ্রামের কিন্তু অনেক কাহিনী, অনেক ভৌতিক ব্যাপার বা অনেক ভৌতিক কাহিনী এইরকম রহস্যময় পরিবেশেই জন্ম নেয় বা এইরকম রহস্যময় পরিবেশ থেকেই আসলে মানে অনেকেই অনেক কিছু অবলোকন করেন বা দেখেন। যাই হোক, এভাবেই, এবং গ্রামের মানুষরা জানেন যে এরকম সময় অনেক কিছু দেখতে পাওয়া যায়, তারাও কিন্তু সাবধানে থাকেন, খুব সাবধানে হাঁটেন। তো সেই বাপ্পির দাদা, তিনি যেহেতু খুব পরেশগার মানুষ ছিলেন, তিনি এতটা ভয় পেতেন না। তিনি হাঁটছেন, নিজের মনে দোয়া করছেন, দোয়া পড়ছেন এবং হাঁটছেন, এবং উনি দেখছেন পুরো ধুধু প্রান্তর, দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে খোলা মাঠ, এবং যেখানে চাঁদের আলো পড়ছে দূরে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট হয়তো কোথাও ঘর আছে, কোথাও ঘর নেই, কোথাও বিস্তীর্ণ ফসলের মাঠ, এবং সেখানে চাঁদের আলো পড়ছে। এরকম দেখতে দেখতে তিনি হেঁটে আসছেন। তো তিনি তখন খেয়াল করলেন, আচ্ছা, রাস্তা দুটো আছে, একটা হচ্ছে পাকা রাস্তা, মেইন রাস্তাটা, সেটা ধরে তিনি যদি হাঁটতে থাকেন তাহলে তিনি একটা সময় পর্যন্ত পৌঁছাবেন। তো তিনি ভাবলেন যে আমি শর্টকাট নেই, সেই শর্টকাটটা হচ্ছে বিলের মধ্যে দিয়ে আর কি। তো বিল শুকিয়ে গেছে তখন। তো সেই বিলের মধ্যে দিয়ে তিনি চিন্তা করেন যে যদিও কেউ নাই আশেপাশে, যদিও মানুষজন কেউই নাই, এটা খুবই মানে সাহসিকতার বিষয়, কারণ এই বিলগুলো একসময় ভরে যায়, যে বর্ষাতে তখন ভরে যায়, আর যখন বর্ষা থাকে না তখন এই জায়গাগুলো শুকিয়ে যায় এবং ওখানে মানুষ ফসলের চাষ করে। কিন্তু বিস্তীর্ণ মাঠ, এবং এখান থেকে মানুষ কিন্তু সহজে হাঁটে না, রাতের বেলা তো অনেকেরই প্রশ্ন আসে না। তো তিনি চিন্তা করেন আমি যদি এই মাঝখান দিয়ে যাই তাহলে অনেক সময় বেঁচে যায় এবং বেশ চাঁদনি রাত, আমি হাঁটতেই পারি। তো তিনি হাঁটা শুরু করেন, হেঁটে হেঁটে যাচ্ছেন এবং এক সময় দেখলেন একটা জায়গায় আস্তে আস্তে উনি দেখলেন হঠাৎ করে মানে মেঘে চাঁদ ঢেকে গেল, জায়গাটা বেশ অন্ধকার হয়ে গেল, মানে চাঁদের আলো না থাকাতে কেমন জানি একটা অন্ধকার একটা পরিবেশ সৃষ্টি হলো ওই জায়গায়। এবং তিনি বেশ ঠাউর করতে পারলেন না, চিন্তা করলেন এতক্ষণ তো সুন্দর পথ চলছিলাম, ওনার কাছে কোনো বাতিও নাই, কিছু নাই, তো এরকম অন্ধকার হয়ে গেল হঠাৎ। এবং তিনি হঠাৎ খেয়াল করেন যে ওনার মনে হলো ওনার ঠিক সামনেই মাটি ফুঁড়ে কয়েকজন মানুষ বেরোলো, এবং উনি দূর থেকে খেয়াল করতে পারলেন যে মানে বেশ কয়েক ফিট দূরেই কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, এবং যারা দাঁড়িয়ে আছে তারা নিজেদের মধ্যে বিশেষ করে কিছু কথা বলছে, মানে মানুষের কথোপকথনের সাউন্ড তিনি পাচ্ছেন। এবং তিনি তখন একটু অবাক হলেন যে এই মাঠের মধ্যে এই গভীর রাতে কোত্থেকে মানুষ আসবে। তো তিনি আরেকটু কাছিয়ে গেলেন, এবং যখন কাছিয়ে যাচ্ছেন তখন হঠাৎ করে তাকে সালাম দিলেন। তো যখন সালাম দিলেন তো তিনি একটু হচকচিয়ে গেলেন, এবং উনি সালামের উত্তর দিলেন। তখন সালামের উত্তর দিয়ে উনি বললেন যে আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আর কারা আপনারা, কি চান? গ্রামের মধ্যে এই ধরনেরই আর কি নিয়ম, যে রাতের বেলা হঠাৎ কাউকে দেখলে গলা মানে তারা একটু গলায় হাঁক দিয়ে কথা বলে, আপনারা কি চান, কে আপনারা, এখানে কি? তো তারা বলতেছে যে দেখেন, আমাদের সাথে একটা লাশ আছে এবং তার জানাজা করা দরকার, আমরা জানাজা করার লোক খুঁজতেছি, আপনি তো মনে হইতেছে হুজুর মানুষ, আপনি আমাদের জানাজাটা করে দেন। তো তিনি একটু অবাক হয়ে যান যে লাশ আছে মানে। উনি হঠাৎ করে দেখেন যে ওই যে বডিগুলোর সামনে একটা খাটিয়ার মতো রাখা, সেই ওপেন স্পেসের মধ্যেই
এবং সেখানে মনে হচ্ছে যে একটা সাদা কাপড় পেঁচানো একটা বডি মানে হালকা আলোতে দেখা যাচ্ছে, যে একটা খাটিয়ার মধ্যে একটা সাদা কাপড় পরানো কিছু একটা শুয়ে আছে, মানে লাশ। তো তিনি একটু ওনার গায়ের হঠাৎ করে ওনার সব রোম দাঁড়িয়ে যায়। এরকম একটা জায়গায় যেখানে জনমানবহীন, হঠাৎ করে কোত্থেকে মানুষ পড়ে বেরোলো, এবং আশেপাশে উনি কোনো বাড়ি ঘরও দেখছেন না, এবং সেই মাঝখানে ধুধু প্রান্তরের মাঝখানে, এটা কেমন একটা ব্যাপার। তো ওনার সব গায়ের রোম দাঁড়িয়ে গেছে। তো তিনি বলেন যে না না, আমি এই জানাজা পড়াইতে পারবো না। আপনারা কারা? আপনারা এখানে কি কাউরে মাইরা নিয়ে আসলো? তো আমি এখানে আমি আটকায় যাবো, আমি কেন জানাজা পড়াবো? তো তারা তখন তাকে অনেক রিকোয়েস্ট করা শুরু করে। একজন কাছে চলে আসে, এবং যখন কাছে চলে আসে উনি কেমন যেন অস্বস্তি ফিল করতে থাকেন। কাছে চলে এসে তাকে খুব রিকোয়েস্ট করে যে দেখেন কেউ নাই, জানাজার জন্যই আপনাকে পাইছি এখানে, আপনি একটু জানাজা পড়েন। তো অনেক রিকোয়েস্টের পরে ওনার জন্য কেমন একটা ঘোর লাগা পরিবেশ তৈরি, এবং চাঁদ বেরিয়ে আসছে মেঘের ফাঁক থেকে, এবং উনি মানুষগুলোর চেহারা ওই চাঁদের আলোতেও খুব ভালো দেখতে পাচ্ছেন না। এরকম অবস্থায় উনি কেমন করে জানি নিজে রাজি হয়ে যান, এবং উনি ওনাদের সাথে হাঁটাতেন। হাঁটতে হাঁটতে কিছু তো যাওয়ার পর এক জায়গায় যেয়ে দেখে যে একটা কবর খুঁড়ে রাখা, এবং ওই ফাঁকা প্রান্তরের মধ্যেই কোনো একটা জায়গায়, একটা কর্নারে, উঁচু জায়গার মধ্যে কবর খুঁড়ে রাখা, এবং সেই কবরের মধ্যে তারা কবরের পাশে লাশটাকে রেখে তারা জানাজা পড়তে বলেন। এবং তিনি ঘোরের মধ্যেই, নিজের ঘোরেই তিনি জানাজার নামাজ পড়িয়ে ফেলেন, সেই অন্ধকারের ভেতরেই, মানে চাঁদের আলোয় দাঁড়িয়ে। ব্যাপারটা কিন্তু বেশ 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 আপনারা যদি একটু ভিজুয়ালাইজ করে দেখেন, চিন্তা করেন যে পূর্ণিমা ঠিক না, চাঁদের আলো পড়ছে, চাঁদনি রাতের মধ্যে কিছু অপরিচিত মানুষ নিয়ে আপনি একটা অপরিচিত মানুষের জানাজা পড়তে দেখছেন, জিনিসটা কেমন। তো তিনি সেভাবে জানাজারা পড়ানোর পরে তিনি তাদেরকে সাহায্য করেন, কবরে লাশ নামাতে সাহায্য করেন, এবং উনি মাটি দেন, কবরে নিজে নেমে মাটি দেন, এবং তারপর উঠে তিনি মাটি দেওয়া শুরু করেন, এবং তিনি মাটি দিচ্ছেন। কিছুক্ষণ মাটি দেওয়ার পরে তিনি হঠাৎ দেখেন তার আশেপাশে কেউ নেই, এবং তিনি বেশ মানে ভয় পেয়ে যান। তখন তিনি চারিপাশে তাকান, ওনার আশেপাশে কেউই নেই, শুধুই কবরে মাটি দেওয়া হয়েছে, মাটি যতটুকু পড়েছে আর কি, সে মাটি পড়েছে, কিন্তু ওনার আশেপাশে কেউ নেই। উনি বেশ ভয় পেয়ে যান, এবং ভয়ে ওনার শরীরের সব রোম দাঁড়িয়ে যায়, আর একটা শীতল স্রোত বয়ে নামে ওনার মাথা থেকে পা পর্যন্ত। উনি ঝেড়ে দৌড় দেন, এবং উনি আর কিছু মনে নেই, দৌড়াতে দৌড়াতে কখন যে উনি ওনার বাসায় চলে আসছেন ওনার আর খেয়াল নেই। উনি ওনার বাড়িতে চলে আসেন, এবং এসে স্ত্রীকে ডাকেন হাঁক দিয়ে। স্ত্রী আসে, বলে কি হয়েছে, এত রাত্রে আপনি আসছেন কোত্থেকে, কি অবস্থা? তো উনি কিছুই বলতে পারেন না। উনি ওই সময় জাস্ট ওনার হাত মুখ ধুয়ে উনি শুয়ে পড়েন, এবং ঘুমের অতলে তলিয়ে যান। ওনার আর কিছুই আসলে ওই দিন বলার মতো মনে নেই বা কিছু। তো পরদিন দিন হয়, সবকিছু স্বাভাবিক হয়ে যায় ওনার কাছে। ওনার আসলে ওই ব্যাপারটা কেমন যেন ধোঁয়াশা লাগে, এবং উনি আসলে কিছুই আসলে ওইটা নিয়ে খেয়াল করেন না, বা উনি হয়তো ওইটা ঠিক মতো মনেও পড়ে না ওনারা। তো উনি এভাবে করে সময় পার হয়ে যায়, এবং ওনার আর মনে নেই। এরকম করে মাসকে মাস পার হয়ে যায়, এবং দেখতে দেখতে এরকম 8-10 মাস এরকম পার হয়ে যায়, এবং ওই বিশাল লম্বা ডিস্টেন্স উনি ব্যাপারটা ভুলেই যান। তো উনি যেহেতু একজন কৃষক, তো এবং উনি এরকম গ্রামে তখনকার একটা কালচার ছিল, যারা কৃষক যারা কাজ করতেন তারা অনেকে আছেন যে এই কাজের জন্য উনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন ফসল কাটতে। তো এরকম একটা সময় ওনার ডাক পড়ে এক জায়গায় ফসল কাটতে। তো এক জায়গায় ফসল কাটা শেষ হলে পরবর্তী আরেকটা জায়গায় তারা ফসল কাটতে চলে যান। এরকম করে উনি এক জায়গায় যান, ফসল কাটেন, এবং তারপরে আরেকটা জায়গায় যান। এরকম করে 2-3 জায়গায় ফসল কাটার পর এমন একটা জায়গায় উনি আসেন, যে জায়গার ফসল কাটতে আসেন, সেই জায়গায় এসে ওনার কাছে ফসল কাটছেন, কিন্তু ওনার কাছে বেশ পরিচিত মনে হয় জায়গাটা। কেন যেন ওনার পরিচিত মনে হতে থাকে। উনি মনে করেন এই জায়গায় কি আমি আসছি আগে, এরকম একটা চিন্তা ভাবনা নেন, এবং উনি ঘোরাফেরা করেন ফসল কাটার পর। একটা সময় হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে উনি দেখেন একটা তাল গাছ, এবং ওই তাল গাছটা দেখে তখন ওনার একটা মেমোরি রিকল হয়। সেই মেমোরিটা হচ্ছে চাঁদের আলোতে এই তাল গাছের পাশেই একটা জায়গায় তিনি সেই যে কবরটা দিয়েছিলেন, এবং সেখানে তিনি জানাজা পড়িয়েছেন। এবং ওইটা মনে হওয়ার সাথে সাথে না উনি রিকল করেন, তাল গাছটার দিকে তাকান, এবং পাশে দেখেন ঠিকই একটা পুরনো কবর ওখানে আছে। এবং কেন জানি কবরটা দেখার সাথে সাথে ওনার অনেক কিছু মনে হয়, এবং উনি পড়ে যান, ওখানে মাটিতে পড়ে যান, এবং মানে জ্ঞান হারিয়ে ফেলেন, প্রায় মানে জ্ঞান হারানোর মতোই। তো এর মধ্যে ওই অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখেন। সে স্বপ্নে দেখেন একজন বৃদ্ধ মানুষ, দাড়িওয়ালা,
বেশ বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধ মানুষ, সে বলে যে তোমাকে আমার প্রয়োজন ছিল, তোমাকে কিন্তু আমি এখানে আনছিলাম আমার এখানে একটা জানাজা পড়ানোর জন্য, কিন্তু তুমি এই কথা কিন্তু কাউকে বলবা না যে এখানে তুমি একজনকে কাকে কবর দিছো বা কিছু, যদি বলো তোমার ক্ষতি হবে, এরকম একটা কথা তাকে বলে। এবং এই কথাটা তিনি স্বপ্নে দেখেন। দেখার পর তিনি যখন হুঁশ ফেরে তখন দেখে যে ওনার আশপাশে কিছু মানুষ, ওনার সঙ্গী সাথীরা, তারা তাকে মুখে পানির ছিটা দিচ্ছেন এবং তিনি উঠে বসেন। তো বলে কি হয়েছে, উনি কিছুই বলেন না, উনি তাড়াতাড়ি ওখান থেকে চলে যান এবং চলে গিয়ে উনি বাড়িতে যান। বাড়িতে যেয়ে এইবার ওনার ওয়াইফের সাথে দেখা হয় এবং ওয়াইফকে সবকিছু খুলে বলেন যে আসলে সেই আজ থেকে 8-10 মাস আগে কি হয়েছিল এবং সেই ঘটনাটা, সেই রাতের ঘটনা এবং আজকের ঘটনা, এই পুরো ব্যাপারটাও তিনি বলেন এবং তিনি স্বপ্নের কথাটাও স্ত্রীকে বলেন। স্ত্রী কথাটা শুনে স্ত্রী বেশ অবাক হয়, বলে যে আপনি আসলে কি দেখলেন রাতে বাইরে গিয়ে, এরকম আজব ব্যাপারটা। তো স্ত্রীকে বলার পরে উনি ওই দিন ফলোয়িং রাতে যখন ঘুমান তখন উনি স্বপ্নে দেখছেন সেই যে বৃদ্ধ লোকটা খুব রাগম্বিত ভাবে এবার ওনার স্বপ্নে আসছে এবং এসে বলে যে তুই এটা কি করলি, তোরে নিষেধ করছিলাম আমি, তো কাউকে বলতে নিষেধ করছিলাম, তুই এটা বলে দিলি, তুই এটার জন্য তুই সাফার, মানে তুই এটার জন্য তুই এটার ফল পাবি, এরকম ওনাকে স্বপ্নের মধ্যে বলে। তো উনি স্বপ্নে ভয় পান কিন্তু কিছু বলতে পারেন না। কিন্তু এর ফল আসলেই ওনার পরবর্তীতে যেটা হয়, ওনার ছোট ছেলেটা পানিতে ডুবে খুব কয়েকদিনের মধ্যে মারা যান এবং তারপরে নাকি ওনার বড় ছেলেটা আস্তে আস্তে পাগল হয়ে যান এবং এই কারণে ওনার সংসারে অশান্তি নেমে আসে, বিশাল অশান্তি। এবং এই অশান্তিতে মানে একসময় তার বউ ছেলে মেয়ের দুঃখে, মানে ছেলেদের দুঃখে শোকে তার বউও পাগল হয়ে যায়। এবং এই সময়টা যখন নাকি তিনি মানে এই ছেলে এবং বউ পাগল নিয়ে তিনি বসবাস করছেন, এরকম সময় উনি নিজেও উদ্ভট সব শব্দ শুনতে পান। ওনার কাছে মনে হয় ওনার বাসার পাশে বাঘ ডাকছে, প্রায় উনি বাঘের শব্দ শুনতে পান এবং এরকম আরো অনেক কিছু হাসির শব্দ, এই ধরনের জিনিসপত্র শুনতে শুনতে তিনি নিজেও এক সময় পাগল হয়ে যান। বাট জিনিসটা হচ্ছে যে উনি যখন নাকি ওনার ওয়াইফ পাগল হয়ে গিয়েছিল সেই সময়টায় নাকি উনি অনেকে জিজ্ঞেস করেছিল যে কি ব্যাপার, তোমার ফ্যামিলিতে এরকম অশান্তি কেন, তখন উনি অনেককেই বলেছিলেন যে তার সাথে আসলে কি ঘটেছে এই কথাটা। এবং তিনি পাগল হয়ে যাওয়ার পর ঘটনাটা লোকমুখে আসলে প্রচলিত হয়ে যায় তাদের ওখানে এবং এইভাবেই তার আসলে এইভাবেই জীবনাবসান ঘটে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে আমাদের সবার প্রিয় আরজে রাসেল ভাই, আরজে আফনান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই এবং আমি নিজেও কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বিশেষ করে যে স্বাধীন ভাইয়েরও কয়েকটি ঘটনা ছিল। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি শুনে আপনি সত্যি সত্যি ভয় পেয়েছেন, কোন ঘটনাটি ইন্টারেস্টিং লেগেছে, কোন ঘটনাটি আপনাদের এলাকার পাশের আপনাদের এলাকার কোনো মানুষের মুখ থেকে শোনা ঘটনা। যদি এমন কোন ঘটনা আমাদের আজকের এপিসোডে থেকে থাকে, সেই ঘটনাটি কোথায় আছে, কত মিনিটে আছে, কত সেকেন্ডে আছে, সেটি কিন্তু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, আমাদের ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামত থাকলে সেটি কিন্তু জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। দর্শক, এরকম ভয়ানক ভিডিওগুলো নিয়ে কিন্তু আমি সবসময় কাজ করে থাকি। আপনারা যদি আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকেন বা ভিজিট করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ঘটনা বাছাই করা সেরা ভয়ানক ঘটনা নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আমাদের প্রত্যেকটা এপিসোড। আপনারা সেটা আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন। আর দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু রাত 10টায় আপলোড করা হয়। আপনারা যদি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখতে পারেন তাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো আপনার কাছে পর্যন্ত পৌঁছাতে পারে। তো সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করব আমাদের আজকের এপিসোড। ভিডিওটি শেষ করার আগে বরাবরের মতোই একটা রিকোয়েস্ট থাকবে, যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত এইরকম ভয়ানক ঘটনাগুলো নিয়ে হাজির হয়ে যাব। তো প্রিয় লিসেনার্স, সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। যে যেখানেই থাকেন না কেন ঈদের ছুটিতে সুস্থভাবে সঠিকভাবে বাড়ি ফেরার চেষ্টা করবেন, পরিবার পরিজনের সঙ্গে সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য আল্লাহ আপনাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নেক। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।